11:30টায় বেরিয়ে এলো রানা এয়ারপোর্ট থেকে। ছেড়ে দিল গাড়ি। কিছু দূর গিয়েই মনে হলো সমান দূরত্ব রেখে একটা গাড়ি আসছে পেছন পেছন। অনুসরণ করছে কেউ? সন্দেহটা মুছতে পারল না সে মন থেকে। বেশ কিছু দূর যাবার পর একটা ল্যাম্প পোস্টের সামনে গাড়ি থামিয়ে নেমে পড়ল সে। বনেটটা তুলে ঝুঁকে পড়ল ইঞ্জিনের ওপর বিগড়ানোর ভান করে। পাশ কাটিয়ে তীরবেগে চলে গেল একটা র্যালিয়ান্ট রবিন, কালো রং। থামল না। দুজন বসে আছে সামনের সিটে। মাথার ফেল্ট হ্যাট ভুরু পর্যন্ত নামানো। তাকালো না ওরা রানার দিকে একবারও। কিছুক্ষণ অপেক্ষা করে স্টার্ট দিল রানা গাড়িতে। আর দেখা যাচ্ছে না র্যালিয়ান্ট রবিনকে। হয়তো নিরীহ কোনো নাগরিক সি অফ করতে এসেছিল কাউকে। কিন্তু মন থেকে অস্বস্তির ভাবটা গেল না কিছুতেই। মনে হচ্ছে কারা যেন নজর রাখছে ওর উপর। ভালো করে ভেবে দেখেছে রানা। এয়ারপোর্ট ক্যাফেটেরিয়ায় বসে সবকিছু মোটামুটি ভাবে ধরলে ঠিকই আছে। অত ভাবনার কিছুই নেই। প্যারগোলা ক্লাবের মাতালটার চিন্তা জোর করে দূর করে দিয়েছে সে মন থেকে। আসলে জিনাকে জোর করে চুমু খেতে গিয়েছিল ও। সুতরাং নিজের স্বার্থেই পুলিশের কাছে মুখ খুলবে না ব্যাটা। আর প্রেসিভ মার্কেটের অ্যাক্সিডেন্টের দোষটাও রানার নয়। ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়িটা ব্যাক করেছিল স্ত্রৈন মিস্টার হ্যারি। দোষটা তারই। কাজেই পুলিশে রিপোর্ট করতে যাবে না ওই লোক। তবু প্ল্যানটা বাতিল করার প্রস্তাব তুলেছিল সে জিনার কাছে। ফ্যাকাশে হয়ে গিয়েছিল জিনার মুখ। রানা জিজ্ঞেস করায় বলেছিল টাকাটা না পেলে সুইসাইড করতে হবে ওকে। কেন সে প্রশ্নের জবাব দেয়নি সে কিছুতেই। বলেছে পরে বলবে। জিনার আগ্রহের তীব্রতা উপলব্ধি করে প্ল্যান মাফিক এগিয়ে যাওয়াই স্থির করেছে রানা। 11:30টায় হাসি মুখে উঠে গেছে জিনা প্লেনের গায়ে লাগানো সিঁড়ি বেয়ে। টাটা করে ঢুকে পড়েছে ভেতরে। শহরের মাঝামাঝি এলাকার একটা পাবলিক টেলিফোন বুথের সামনে গাড়িটা থামালো রানা। ঘড়িতে দেখলো 12টা বাজতে 5 মিনিট বাকি। বুথে ঢুকে ডায়াল করলো সে গঞ্জালিসের বাড়িতে। একটা কর্কশ পুরুষ কণ্ঠ ভেসে এলো। সিসিও লজ। কে বলছেন? সেই বাটলার, চার্লি। কর্কশ কণ্ঠে প্রায় ধমকে উঠল রানা। সিনোর গঞ্জালিসকে দাও দেখি ফোনটা। কে বলছেন আপনি সিনোর? একটু মোলায়েম শোনালো বাটলারের কণ্ঠ। নাম জানার দরকার নেই ওর লোক। খেকিয়ে উঠল রানা। যা বলছি তাই করো। গঞ্জালিসকে ডেকে দাও এক্ষুনি। জরুরি খবর আছে ওর মেয়ের সম্পর্কে। ধরে থাকুন সিনোর। আহত কণ্ঠ ভেসে এলো বাটলারের। ফোনটা টেবিলে নামিয়ে রাখার শব্দ পেল রানা। বুকটা কেন যেন একটু কেঁপে উঠল ওর। এইবার সত্যি সত্যি একটা বেআইনি কাজ করতে যাচ্ছে সে। টাকা দাবি করতে যাচ্ছে। এতক্ষণ একটা খেলা খেলা ভাবছিল। ইচ্ছে করলেই উপায় ছিল খেলাটা বন্ধ করে দেওয়ার। এই প্রথম আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা। টাকা চাওয়া মাত্র পরিণত হচ্ছে সে একজন প্রফেশনাল কিডন্যাপারে, যাকে ধরতে পারলে কঠোরতম শাস্তির জন্য কোর্টে হাজির করবে পুলিশ। কারো কোনো সাহায্য সে পাবে না। এ কথা ভালো করেই জানা আছে রানার। ধরা পড়লে একজন সাধারণ অপরাধীর মতো বিচার এবং শাস্তি হবে ওর। কেউ ঠেকাতে পারবে না। অপর প্রান্তে শব্দ হলো মৃদু। রিসিভার তুলেছে কেউ। একটা গম্ভীর শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সিসিও গঞ্জালিস বলছি। কে আপনি? কোনো ভুল নেই। অনেকদিন আগের শোনা কণ্ঠস্বরটা চিনতে পারল রানা। দপ করে জ্বলে উঠল বুকের মধ্যে প্রতিহিংসার আগুন। 2 সেকেন্ড। রুমাল দিয়ে মাউথপিসটা ঢেকে নিল রানা। মন দিয়ে শোনো গর্ধব, ভয়ানক কণ্ঠস্বরে বলল সে। তোমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে রাত 8টায়। আমরাই কষ্ট করে করেছি কাজটা। মেয়েটা দারুণ তেদর হে, বিচ্ছু একটা। বলো তো কি চাই আমরা? কয়েক মুহূর্তের নীরবতা। কল্পনায় গঞ্জালিসের ফ্যাকাশে চেহারাটা দেখতে পেল রানা। কি চাও? কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো গঞ্জালিসের। রাগ অথবা ভয়, কিংবা দুটোই হতে পারে। $20 লাখ, মাত্র। 10 লাখ চাই তোমার মেয়ের ফেরত মূল্য হিসেবে। আর বাকি 10 লাখ তোমার অতীত ক্রিয়াকর্মের জন্য ফাইন হিসেবে। বুঝতে পারছো? পুরো 2 মিলিয়ন। ছোট ছোট নোটে। ওটা না পেলে জিনার কাটা মুন্ডুটা ফেরত যাবে তোমার কাছে। পার্সেল করে প্রেজেন্ট করব ওটা তোমাকে। পুলিশে গেলে অথবা নোটের নম্বর টোকার চেষ্টা করলে টের পাবো আমরা তৎক্ষণাৎ। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে তোমার ওপর। আমরা ভয়ঙ্কর লোক সিনোর। এ কথা প্রমাণ করতে বিন্দুমাত্র দ্বিধা করব না। 10 সেকেন্ড নীরবতা। গঞ্জালিসের ভয়ার্ত স্বর ভেসে এলো।
পাবে পুরো $2 মিলিয়ন। দেব। কোথায় দেব টাকাটা? জিনা ফিরবে কখন? ক্ষতি হবে না তোর? শুধু টাকাটাই আমাদের দরকার সিনর। টাকা পেলে কোনো ক্ষতি হবে না জিনার, কথা দিচ্ছি। সোমবারে ফোন পাবে আরেকটা। এখন টাকাটা জোগাড় করে ফেলো দেখি লক্ষ্মী ছেলের মতো। কালকেই ব্যাংক থেকে তুলে ফেলবো টাকা। কাঁপছে গঞ্জালিসের কণ্ঠ। কাল রোববার সিনর, চালাকি হচ্ছে? না না, চালাকি নয়। রোববারেও টাকা তুলতে পারবো আমি, কোনো অসুবিধা হবে না। অলরাইট, সোমবারে কেউ ফোন করবে তোমাকে। টাকা ডেলিভারির সময় আর জায়গার নির্দেশ পাবে তুমি ফোনে। এবার গলার স্বরটাকে যথাসম্ভব কঠিন করল রানা। মনে রেখো, পুলিশে একটা কথা বলেছ কি খতম হয়ে যাবে তোমার চোখের মণি। 3 কোপে কাটবো ওকে। 4টে প্যাকেট করে পাঠিয়ে দেব তোমার কাছে। কথাটা শেষ করেই ভিলেইনি কায়দায় ঠাঁ ঠাঁ করে হেসে উঠল রানা ঘর কাঁপিয়ে। ঠক করে রেখে দিল রিসিভার। ঝটপট বাইরে এসে উঠে পড়ল সে মরিস ম্যারিনায়। অনেক ধকল গেছে আজ শরীরের ওপর দিয়ে। ঘুমে জড়িয়ে আসতে চাইছে চোখ দুটো। বাংলোয় ফিরে ঘুমিয়ে পড়বে সে এখন। টেলিফোনের কর্কশ শব্দ হচ্ছে। ঘুমটা ভেঙে গেল রানার। সিটিং রুমে বাজছে টেলিফোন। চটপট উঠে পড়ল বিছানা ছেড়ে। বেড সাইড টেবিলে রাখা ঘড়ির দিকে তাকালো। সকাল 9টা। ব্রিজিতার কথাবার্তা কানে ঢুকলো তার। কথা বলছে ব্রিজিতা টেলিফোনে। আরো কিছুক্ষণ গড়িয়ে নেবে কিনা ভাবতে ভাবতে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো রানা। একটু পরে পদশব্দ শোনা গেল বাইরে। তারপর দরজায় টোকা। রানা, আমার ফোন। হ্যাঁ, ডেনিস হফম্যান। বলল খুব জরুরি। আসছি। সিটিং রুমে ঢুকে ফোনটা তুলল রানা। ডেনিস, রানা বলছি। গুড মর্নিং রানা, বলল ডেনিস। উত্তেজিত শোনালো তার গলা। এক্ষুনি চলে এসো আমার অফিসে। তোমার চাকরিটা আগলে বসে আছি আমি। চটপট চলে এসো। হ্যাম্পার্ট ইজ ওয়েটিং। দারুণ জরুরি মতলব মনে হচ্ছে। নিশ্চয়ই জরুরি। তোমার সাহায্য আমার দরকার। কিছু একটা ঘটতে চলেছে খুব সম্ভব। ড্যানিসের কণ্ঠস্বরে চাপা উত্তেজনা। মাল্টিমিলিয়নিয়ার সিসিও গঞ্জালিসকে ভুলে যাওয়ার কথা নয় তোমার। মনে হচ্ছে কিডন্যাপ করা হয়েছে ওর মেয়েকে। কয়েক মুহূর্তের জন্য বোবা হয়ে গেল রানা। অজান্তেই কেঁপে উঠল রিসিভার ধরা বা হাতটা। কিডন্যাপ? ইয়েস মাই ফ্রেন্ড, কিডন্যাপ। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে এটাই এ বছরের সবচেয়ে চাঞ্চল্যকর কিডন্যাপ। মুক্তিপণের পরিমাণটাও নিশ্চয়ই হবে আকাশ ছোঁয়া। তোমাকে থাকতে হবে ইনভেস্টিগেশনের ব্যাপারে। চলে এসো রানা, এক্ষুনি। আসছে। কোনো মতে বলল রানা কথাটা। নামিয়ে রাখলো রিসিভার। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল স্থানুর মতো। কি করে জানলো ড্যানিস? যতদূর মনে হয় গঞ্জালিস জানায়নি পুলিশকে। ড্যানিসের ধারণা অনুমান ভিত্তিক। কোথায় কি ভুল করেছে সে? এই আমন্ত্রণটা সত্যিই চাকরির ব্যাপার নাকি ওকে পাকড়াও করার ফন্দি? কি করবে এখন সে? পালাবে? টের যখন পেয়ে গেছে তখন জাল ফেলে দিয়েছে পুলিশ। গুটিয়ে আনাটাই শুধু বাকি ওদের। যদি জাল কেটে বেরিয়ে যেতে না পারে তাহলে সোজা গিয়ে ঢুকতে হবে জেলে। রানা এ ব্যাপারে জড়িত সেটা সন্দেহ করেই ডেকেছে ড্যানিস। শিরশির আতঙ্কের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রানার সারা শরীরে। কি বলল ড্যানিস? চমকে দরজার দিকে চাইল রানা। দাঁড়িয়ে আছে ব্রিজিতা, দেখছে তাকে। নিমেষে লক্ষ্য করছে রানার ভাবান্তর। পুলিশের আইপি করা হয়েছে আমাকে, অপ্রস্তুত ভঙ্গিতে বলল রানা। এক্ষুনি যেতে হবে হেডকোয়ার্টারে। ব্যস্ত পায়ে বেডরুমে ঢুকে পড়ল রানা। বাথরুম সেরেই কাপড় পরে নিল চটপট। টাইয়ের নটটা বাঁধতে বাঁধতে টের পেল হৃদয় স্পন্দন বেড়ে গেছে তার। ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। এখন পালাবার চেষ্টা করা মস্ত বোকামি হবে। এগিয়ে যাওয়া ছাড়া পথ নেই। নোরমা তাহলে ফাঁকা কথা দিয়েছিল, বলেছিল পুলিশ কিছুই জানবে না। দেখা যাচ্ছে জেনে গেছে ওরা। টাকা আদায়ের পরিকল্পনার ইতি টানতে হবে এখন, নাকি প্ল্যান মাফিক এগোতে থাকবে সে? নোরমার সাথে আলাপ করে দেখতে হবে। অবস্থাটা এখনো একেবারে আয়ত্তের বাইরে যায়নি। পুলিশের চাকরিটা যদি হয়ে যায় তাহলে পুলিশি তৎপরতার সব খবরই জানতে পারবে সে। কোন পথে পুলিশ কতদূর এগোচ্ছে জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ওর। গেছো মেয়ে হলে কি হবে? তৃপ্তির সাথে ব্রেকফাস্ট সেরে কৃতজ্ঞ বোধ করল রানা ব্রিজিতার প্রতি।
আঁকিবুকি ছেড়ে এই লাইনে চেষ্টা করলে সত্যি শাইন করতো মেয়েটা। হয়তো ছবি আঁকায় আরো বেশি শাইন করছে বা করবে, জানে না রানা। বোঝে না সে ছবির কিছুই। কাজেই কোনো কমেন্ট না করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল সে। 11টায় পৌঁছলো সে পুলিশ হেডকোয়ার্টারে, 4তলা অফিস বিল্ডিং। খোঁজ নিয়ে জানা গেল ড্যানিসের অফিস দোতলায়। লিফট থেকে বেরিয়েই ড্যানিসের কামরা পেয়ে ঢুকে পড়ল রানা। টেলিফোনে কথা বলছে ড্যানিস। ইশারায় বসতে বলল তাকে। 1 মিনিট পর রিসিভার রেখে ঘুরল রানার দিকে। ওয়েলকাম রানা। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল ড্যানিস। তোমাকে পেলে দারুণ সুবিধে হবে আমাদের। আইপি মানে সোজা কথায় পুলিশ স্পাই, বুঝতে পারছো? বাইরের লোকের কাছে ছদ্মনাম, ছদ্ম পরিচয় ব্যবহার করবে তুমি কাজের সুবিধের জন্যে। অলরাইট? মাথা ঝাঁকালো রানা। অলরাইট। ছোটখাটো একটা হাঁপ ছাড়লো সেই সাথে। 5 মিনিটের মধ্যে বড় সাহেবের সই ও সেলমোহর করা অ্যাপয়েন্টমেন্ট লেটার পকেটে ঢুকিয়ে হাজিরা খাতায় সই করলো রানা। গুড, উঠে পড়ো এবার, বড় সাহেবের সাথে আলাপ করিয়ে দিই। উনি অপেক্ষা করছেন তোমার জন্যে। উঠে পড়ল রানা। তেতলায় পুলিশ চিফের রুমে এসে ঢুকলো ওরা। একটা গদি মোড়া চেয়ারে বসে আছেন পুলিশ চিফ হ্যাম্বার্ট, কাঁচা পাকা জলফি। বয়স আন্দাজ করলো রানা, 50 থেকে 55। অভিজাত চেহারা, এক নজরেই বোঝা যায় চরিত্রবান লোক। ব্যক্তিত্ব আছে চেহারায়, চোখে একটা গোল ফ্রেমের চশমা, তীক্ষ্ণ দুটো চোখ জল করছে কাচের ভেতর দিয়ে, বুদ্ধিদীপ্ত। ওদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন পুলিশ চিফ, আন্তরিক হাসি। ইশারায় বসতে বললেন দুজনকে, তারপর লাইটার জেলে ধরিয়ে নিলেন সিগারটা। দিস ইজ মাসুদ রানা বস, বলল ড্যানিস, আমাদের নতুন আইপি। ঠান্ডা শক্ত হাত বাড়িয়ে দিলেন হ্যাম্বার্ট, দু চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ। খুশি হলাম শুনে, বললেন তিনি। তোমার কথা শুনেছি আমি রানা, যা শুনেছি সবই প্রশংসা। আশা করি অক্ষুণ্ণ রাখবে তুমি নিজের ও পুলিশ বিভাগের সুনাম। আস্তে হ্যাম্বার্টের হাতটা ঝাঁকিয়ে দিল রানা, তারপর বসে পড়ল ড্যানিসের পাশে। সিগারে একটা বোম টান দিলেন হ্যাম্বার্ট, এক মুখ ধোয়া ছাড়লেন, তারপর তাকালেন ড্যানিসের দিকে। জরুরি ব্যাপারটা কি ড্যানিস? তোমার কথা শুনে ভাবনা হচ্ছে আমার। নতুন কোনো ক্রাইম? নড়ে চড়ে সোজা হয়ে বসলো ড্যানিস। তেরা চোখের পাপড়িটা কাঁপলো বার দুয়েক। কোনো প্রমাণ নেই বস, তবে মনে হচ্ছে একটা কিডন্যাপ কেস আসছে আমাদের হাতে। আজ সকালে ব্যাংক অফ ভেরোনার ম্যানেজার ফোন করেছিল আমাকে। ফোনটা পেয়েই চিন্তিত হয়ে পড়েছি আমি। ড্যানিস ঘুরল রানার দিকে। সব ব্যাংকের সাথে একটা গোপন ব্যবস্থা রয়েছে আমাদের। তাড়াহুড়ো করে যদি কেউ হঠাৎ বিরাট অঙ্কের টাকা তুলতে চায়, তাহলে ম্যানেজার গোপন খবরটা জানিয়ে দেয় আমাদেরকে। অভিজ্ঞতা থেকে আমরা জানি, এসব হঠাৎ তোলা বেশিরভাগ টাকাই আসলে কিডন্যাপ, র্যানসাম বা ব্ল্যাকমেইল কেসের টাকা। মুখটা মুছল রানা রুমাল বের করে। এ ব্যাপারটা নতুন শুনছে সে। ম্যানেজার বলছে কিছুক্ষণ আগে সে একটা ফোন পেয়েছে সিনিয়র সিসিও গঞ্জালিসের কাছ থেকে। ব্যাংক খুলে পুরো $2 মিলিয়ন তুলতে চাইছেন উনি এক্ষুনি। ম্যানেজার বলেছিল রোববার আজ, উনি যদি দয়া করে সোমবারের টাকাটা তোলেন তাহলে খুব ভালো হয়। এ কথা শুনে নাকি ক্ষেপে গেছে সিনিয়র গঞ্জালিস। বলে দিয়েছে ব্যাংকটা খুলে রোববারেই টাকা দিতে হবে তাকে, নইলে ব্যাংকের সাথে কোনো সম্পর্কই রাখবে না সে। ব্যাস, ভরকে গেছে ম্যানেজার। সম্পূর্ণ ব্যাপারটা অস্বাভাবিক মনে করে জানিয়েছে আমাকে ফোনে। হয়তো কোনো বিজনেস ডিলের জন্য টাকা তুলছে সিনিয়র গঞ্জালিস, বলল হ্যাম্বার্ট। ঠিক তাই ভেবেছিলাম আমি স্যার, চেক করে দেখেছি, ব্যাপারটা তা নয়। ড্যানিস তাকালো একবার রানার দিকে। কিডন্যাপ কেসে সাধারণত কি ঘটে জানি আমরা। গার্জেনরা ঘুণাক্ষরেও ব্যাপারটা জানাতে চায় না আমাদেরকে। সন্তানের ক্ষতির আশঙ্কা করে ব্যাপারটা সম্পূর্ণ চেপে যায় ওরা। নোটের নম্বর টোকার অথবা ট্রাপ ফেলার সুযোগ পাই আমরা মাত্র 1% কেসে। কিন্তু টাকা দেওয়ার পরও যদি সন্তানরা ফেরত না আসে, ঠিক তক্ষুনি গার্জেনরা ছুটে আসে আমাদের কাছে। একটু থেমে আবার বলল ড্যানিস, কিডন্যাপাররা ভয়ঙ্কর টাইপের ক্রিমিনাল। ওরা হুমকি দেয়, পুলিশে জানালেই খুন করে বসবে ওরা ভিকটিমকে। ব্যাস, কিছুই জানতে পারি না আমরা আগে থেকে। কোনো ভাগ্যবান পিতা যখন নিজের সন্তানকে ফেরত পায় তখনই কাজে নামতে পারি আমরা, তার আগে নয়। আজ স্যার, ব্যাংক ম্যানেজারের ফোন পাওয়ার পর থেকেই আমার মনে হচ্ছে হয়তো আরেকটা কিডন্যাপ কেস আসছে আমাদের হাতে। 2-4 দিনের মধ্যেই,
সুতরাং আগে থেকেই প্রস্তুত থাকতে চাই আমি, রানাকে ব্যবহার করতে চাই এই কাজে। হ্যামবার্টের চোখ দুটো তীক্ষ্ণ হলো একটু। এটাকে কিডন্যাপ কেস কি করে বলছো তুমি, আর কাকেই বা কিডন্যাপ করা হলো? যদি আমার ধারণা ভুল না হয়ে থাকে তাহলে জিনা গঞ্জালিসকে কিডন্যাপ করা হয়েছে স্যার। পাওয়া যাচ্ছে না তাকে। পাওয়া যাচ্ছে না? কি করে বুঝলে? অবাক হয়ে জিজ্ঞেস করলো রানা। কিছু বলা দরকার তার। সিসিও গঞ্জালিসের প্রাইভেট সেক্রেটারির সাথে একসাথে পড়েছি আমি কলেজে। ডায়াস ওর নাম। আর্মিতেও একসাথে ছিলাম আমরা বেশ কিছুদিন। ওর সাথে গোপনে আলাপ করেছি আমি। ও বলছে জিনা গঞ্জালিস গার্লফ্রেন্ডের সাথে সিনেমায় যাবে বলে কাল রাতে বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু সিনেমায় যায়নিও, বাড়িতেও ফেরেনি। ইজ ইট? ভ্রু দুটো কুঁচকে গেল হ্যামবার্টের। সিনেমায় যায়নি? যায়নি বস। জিনার গার্লফ্রেন্ড ফোনে খোঁজ করেছে জিনাকে। ফোনটা ধরেছিল ডায়াস। সিনিয়র গঞ্জালিস আমাদের সাহায্য চেয়েছে? না স্যার। ব্যাংকের ম্যানেজার নোটের নম্বর টুকবে? সম্ভব নয় স্যার। ছোট ছোট নোটে এত টাকার নম্বর টুকে রাখা অনেক সময়ের কাজ। তাছাড়া সিনিয়র গঞ্জালিসেরও অসম্মতি থাকতে পারে। মেয়েটা সম্বন্ধে কিছু জানো কিছু? পালিয়ে টালিয়ে যায়নি তো কোথাও? অথবা হুট করে চলে যায়নি তো মট্রিলে? শুনেছি হিপ্পিদের সম্মেলন হচ্ছে ওখানে। হয়তো গেছে। ধরে নিলাম স্যার পালিয়ে গেছে জিনা কোথাও, বলল ড্যানিস। কিন্তু তাহলে তাড়াহুড়ো করে এত টাকা তুলছে কেন গঞ্জালিস? ব্ল্যাকমেল। মুখ খুলল রানা। কোনো কেলেঙ্কারি আছে ওর? 6 মাস আগেও যে ছিল সে কথা তোমার চেয়ে ভালো কেউ জানে না, মৃদু হাসল ড্যানিস। অনেক চেষ্টা করেও আমি ওর বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারিনি। ভাবসাব দেখে মনে হয় সাধু বনে গেছে ও এখন। ব্ল্যাকমেল হতেও পারে, কিন্তু জিনার গায়েব হয়ে যাওয়া দেখে এক্ষেত্রে কিডন্যাপের কথাই বারবার মনে আসছে আমার। হ্যামবার্ট চেয়ার ছেড়ে উঠে পায়চারি করলেন কিছুক্ষণ, চিন্তার ছাপ চোখে মুখে। হঠাৎ বললেন, গাড়ি নিয়ে বেরিয়েছিল মেয়েটা? ইয়েস বস, লাল একটা বেন্টলি নিয়ে বেরিয়েছিল ও। নাম্বারটা জোগাড় করেছি। গুড, ট্রেস করো ওটা, গোপনে খুঁজতে থাকো। এর বেশি কিছু করতে যাওয়া ঠিক হবে না এখন। হ্যামবার্টের স্বর গম্ভীর। গাড়িটা খুঁজে পেলে হয়তো আজ পাওয়া যাবে কিছুটা। মনে রেখো, গঞ্জালিস অনুরোধ না করলে সরাসরি কিছুই করতে পারছি না আমরা। মেয়েটার বিপদ বাড়ানো আমাদের উদ্দেশ্য নয়। আপাতত শুধু গাড়িটা খোঁজো গোপনে, আন্ডারস্ট্যান্ড? উঠে পড়ল ড্যানিস। কথা শেষ। রানাও উঠে দাঁড়ালো। জাস্ট অ্যান আইডিয়া বস, বলল রানা। সিনিয়র গঞ্জালিসকে নজরে রাখতে পারি না আমরা? ফলো করা যায় না ওকে? টাকা নিয়ে ও কি করে কোথায় যায় জানতে পারি আমরা ইচ্ছে করলেই। মাথা নাড়লেন হ্যামবার্ট। সিনিয়র গঞ্জালিস নিজে থেকে না বললে এক পাও ফেলবো না আমরা। ধরো অনুসরণ করা হলো ওকে, কিডন্যাপার দস্যু দল টের পেয়ে গেল ব্যাপারটা, চিনে ফেললো ওরা আমাদের লোককে, তারপর খুন করে ফেললো জিনাকে। কি হবে তখন? কি জবাব দেবে পুলিশ? না রানা, গঞ্জালিস না বললে এরকম কিছু করতে যেও না কেউ। মনে রেখো ওর ক্ষমতা প্রচণ্ড। আমার মতো দু একটা পুলিশ চিফকে তুড়ি মেরেই উড়িয়ে দিতে পারে ওই লোক। কিছু বলল না রানা, ভাবল টাকা আদায়ের সম্ভাবনাটা তাহলে আছে এখনো। অন্ধকারে হাতড়াচ্ছে পুলিশ ভয়ে ভয়ে। ড্যানিসের পিছু পিছু বেরিয়ে এলো সে বাইরে। ড্যানিস ঢুকে পড়ল তার অফিস রুমে। হাতে তেমন কোনো কাজ নেই বলে আজকের মতো বিদায় করে দিল রানাকে। সোজা গাড়িতে এসে উঠল রানা। সাউথ বিচে যেতে হবে এখন, আসতে বলেছে সে নোরমাকে। ছুটে চলল মরিস ম্যারিনা। বলা নেই কওয়া নেই বৃষ্টি নামলো হঠাৎ। ঠান্ডা বাতাসে কনকনে শীতের আমেজ। বৃষ্টির শব্দ আর ঢেউয়ের ছলছলাট মিলে অদ্ভুত এক ঐকাতনের সৃষ্টি হয়েছে নির্জন সাউথ বিচে। সি বিচে বেড়ানোর মতো দিন নয় এটা। কাক পক্ষীও নেই লেকের আশেপাশে। কার পার্কে গাড়িটা পার্ক করে নেমে পড়ল রানা। কেবিনে ঢুকে বন্ধ করে দিল দরজা। লং ডিস্টেন্স কল বুক করলো টেলিফোনে রোমের। তারপরে চেয়ারে বসে জুতো শুদ্ধ 2 পা তুলে দিল টেবিলে। সিগারেট ধরালো একটা। আপাতত কথা রেখেছে গঞ্জালিস। পুলিশকে জানায়নি সে কিছু। কিন্তু পুলিশ যদি জিনার বেন্টলিটা খুঁজে পায় তাহলে ভাঙা হেডলাইট দেখেই সন্দেহ জাগবে ওদের। গঞ্জালিসের কাছে ছুটবে ওরা এই সুযোগে। প্রশ্ন করবে হাজারটা। বুড়ো হয়তো তখন গড় গড় করে বলে বসবে সব। ঠক ঠক করে নখ হচ্ছে দরজায়। আস্তে খুলে গেল দরজাটা। দাঁড়িয়ে আছে নোরমা, গায়ে রেনকোট।
টুপ টুপ জল ঝরছে রেনকোট থেকে। পা থেকে মাথা পর্যন্ত রানাকে একবার দেখে নিয়ে রেনকোটটা খুলে রাখতে রাখতে বলল নর্মা। টাকা তুলছে ও ব্যাংক থেকে, পুরো $2 মিলিয়ন। শপিংয়ের কথা বলে বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে। রানা কিছু বলল না, গম্ভীর মুখে সিগারেট টানছে। নর্মা কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে, তারপর একটা চেয়ার টেনে বসে পড়ল মুখোমুখি। টাকার রিসিভের প্ল্যানটা যেমন ছিল তেমনই আছে তো, নাকি বদল করেছ? টাকা আদৌ পাওয়া যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নই আমি, বলল রানা। একটু তীক্ষ্ণ হলো নর্মার দৃষ্টি। মানে? মানে তোমাদের সেক্রেটারি ডায়াজ আর ব্যাংক ম্যানেজার দুজনেই ডুবিয়েছে তোমাকে। পুলিশের কাছে মুখ খুলেছে ওরা। পুলিশ জেনে গেছে কিডন্যাপ করা হয়েছে জিনাকে। ঘরের মধ্যে একটা আস্ত বোমা ফাটলেও বুঝি এতটা চমকে উঠত না নর্মা। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সে রানার দিকে কিছুক্ষণ, তারপর সামলে নিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরল নিচের ঠোঁটটা। ভাবছে, মিথ্যে কথা, ভয় দেখাচ্ছ আমাকে, তীক্ষ্ণ কণ্ঠে বলল নর্মা। ভয় দেখাচ্ছি না, ভয় পাচ্ছি আমি নিজেই, হাসল রানা। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, প্রত্যেক ব্যাংকের সাথে একটা গোপন ব্যবস্থা রয়েছে পুলিশের। তাড়াহুড়ো করে কেউ যদি বিরাট অঙ্কের টাকা তুলতে চায়, তাহলে ব্যাংক ম্যানেজার পুলিশে জানিয়ে দেয় সে কথা। তোমার স্বামী টাকা তুলতে চাওয়ার 10 মিনিটের মধ্যেই পুলিশ পেয়ে গেছে খবরটা। ওরা সন্দেহ করছে ব্ল্যাকমেল অথবা কিডন্যাপ কেসের টাকা এগুলো। তোমাদের সেক্রেটারি ডায়াস জিনার নিখোঁজ সংবাদটা জানিয়ে দিয়েছে ওদেরকে। ব্যাস, সন্দেহটা প্রায় সত্য বলে ধরে নিয়েছে পুলিশ। কিন্তু তুমি তুমি কি করে জানলে এসব কথা? এমনভাবে বলছো যেন নিজে। হ্যাঁ, নিজের কানেই শুনেছি আমি এসব কথা ক্যাপ্টেন ড্যানিস হফম্যানের মুখ থেকে। আজ আমাকে ডেকে নিয়ে চাকরি দিয়েছে হফম্যান। বিশ্বাস না হলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে পারো। পকেট থেকে ভাঁজ করা কাগজটা বের করে বাড়িয়ে ধরল রানা নর্মার দিকে। আমি এখন ইনভেস্টিগেটর অব পুলিশ, আইপি। চিঠিটা খুলেই নর্মার ভ্রুজোড়া কুঁচকে উঠেছে দেখে মুচকি হাসল রানা। ভয় নেই, তোমাকে গ্রেপ্তার করছি না আমি। অনেকক্ষণ একটি কথাও বলল না নর্মা। ওর মুখ দেখে টের পেল রানা, চিন্তার ঘূর্ণিঝড় চলেছে ওর মাথার মধ্যে। জটিল কোনো অঙ্কের হিসাব মেলাবার চেষ্টা করছে যেন সে খাতা পেন্সিল ছাড়াই। হাত দুটো মুষ্টিবদ্ধ, মুখটা কঠিন, চেহারা থেকে সমস্ত লাবণ্য উবে গেছে। তার জায়গায় এসেছে আশ্চর্য এক কাঠিন্য। কি করবে এখন? জানতে চাইল নর্মা বেশ অনেকক্ষণ পর। টাকাটা চাই আমার। কি ঠিক করলে? সিদ্ধান্ত নেবে তুমি, বলল রানা। সত্যি কথা বলতে কি, তোমার প্রস্তাবে রাজি হয়েছিলাম আমি একটিমাত্র কারণে। সেটা হচ্ছে গোঞ্জালিসকে শায়েস্তা করা আর তোমাদের সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ওর দুর্বলতা খুঁজে বের করে নিজের প্রতিহিংসা চরিতার্থ করা। এত টাকার প্রয়োজন আমার ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু যতই প্রমাণ পাচ্ছি সেই দুর্দান্ত প্রতাপ সিসিও গোঞ্জালিস এখন মেরুদণ্ডহীন দুর্বল কেঁচোতে পরিণত হয়েছে, ততই কমে যাচ্ছে আমার রাগটা। ওকে শায়েস্তা করবার দুর্বার ইচ্ছেতে ভাটা পড়ে গেছে। কিন্তু যেহেতু তার আগেই তোমার সাথে চুক্তি হয়ে গেছে আমার, তুমি যদি বলো এবং জিনা যদি রাজি হয়, এক্ষুনি হাত গুটিয়ে নিতে রাজি আছি আমি। যদি তোমরা বলো না, পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে, ঠিক আছে, তাতেও রাজি আছি আমি। মন দিয়ে রানার কথাগুলো শুনল নর্মা, তারপর দৃঢ় কণ্ঠে বলল, এগিয়ে যেতেই বলি আমি। কিন্তু তার আগে কয়েকটা ব্যাপার তোমার জানা উচিত। কাল রাতে কতগুলো অঘটন ঘটে গেছে, সেগুলো শুনে নিয়ে তারপর সিদ্ধান্ত নাও। খুব সংক্ষেপে প্যারগোলা ক্লাবের মাতালটার বাড়াবাড়ি থেকে শুরু করে প্রিলসিপ মার্কেটের অ্যাক্সিডেন্ট পর্যন্ত সব কথা বলল রানা। এয়ারপোর্ট থেকে ফেরার সময় দুজন লোককে সন্দেহ হয়েছে ওর, মনে হয়েছে অনুসরণ করেছে। এ কথাটাও বাদ দিল না। সব শুনে গুম হয়ে গেল নর্মা। একটা সিগারেট ধরিয়ে চুপচাপ টানলো 3 মিনিট। তারপর আধ খাওয়া সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে সোজা চাইল রানার চোখের দিকে। আমার সিদ্ধান্ত হচ্ছে টাকা না পাওয়া পর্যন্ত আগের প্ল্যান মতোই কাজ চলবে আমাদের। ক্রিং ক্রিং করে বেজে উঠল টেলিফোন। রোমের ডেল্টা হোটেল। শায়লা মার্টিনের নাম বলতেই জিনার ঘরে কানেকশন দিল হোটেলের টেলিফোন অপারেটর। আভাসে এদিকের গোলমালের কথা যতটা সম্ভব জানালো রানা জিনাকে। একই উত্তর এলো জিনার কাছ থেকে।
টাকাটা চাই তার, না পেলে ভয়ানক অসুবিধায় পড়ে যাবে সে। কাজেই মাঝপথে এখন পরিকল্পনা বর্জনের প্রশ্নই ওঠে না। গুড, শোনো একবার। টেলিফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে নোরমার দিকে চেয়ে হাসল রানা। তারপর বলল, তোমার স্বামী পুলিশে না জানালে এ ব্যাপারে কিছুই করবে না পুলিশ। বিশেষভাবে বারণ করে দিয়েছে পুলিশ চিফ। টাকা ডেলিভারির সময়ও তোমার স্বামীকে অনুসরণ করবে না ওরা। পুলিশ শুধু জিনার গাড়িটা খুঁজছে এখন। ওটা পেয়ে গেলেই ছুটবে ওরা গঞ্জালিসের কাছে। গাড়ির ব্যাপারে নানা কথা জিজ্ঞেস করবে ওকে। পুলিশের কাছে কি সে বলে দেবে সব কথা? বলবে না, এক অক্ষরও বলবে না। দারুণ ভয় পেয়ে গেছে সে। তোমার ফোন পাওয়ার পরই আড়ালে ডেকে নিয়ে আমাকে বলেছে ঘুণাক্ষরেও জানাবে না সে পুলিশকে। নিশ্চিন্তে থাকতে পারো তুমি। টাকা দিয়ে দেবে ও চোখ বুজে। একটা কথাও বের করতে পারবে না পুলিশ ওর পেট থেকে। ঘড়ির দিকে তাকালো রানা। তারপর উঠে এগিয়ে গেল টেলিফোনের দিকে। ডায়াল করলো ডেনিসের অফিসে। অফিসেই পাওয়া গেল ডেনিসকে। এনি নিউজ ডেনিস? এখনো 0 লেভেলে আছি, কোনো খবর নেই। ডেনিসের স্বরটা তিক্ত বিরক্ত। বেন্টলিটা খুঁজে পাওয়া যায়নি এখনো। গঞ্জালিস টাকা নিয়ে ব্যাংক থেকে বেরিয়েছে এই 10 মিনিট আগে। 3টের সময় ফোন করো আমাকে। গাড়িটা পেয়ে যেতে পারি ততক্ষণে। রিসিভার রেখে দিল রানা। গাড়িটা পায়নি ওরা। সম্ভবত প্রেসিভ সুপারমার্কেটের কথা ভাবছে না ওরা এখনো। শুধু গলিঘুজের গ্যারেজগুলোই খুঁজছে। কাজ ঝাঁকালো রানা। এবারের কাজ জিনার লেখা চিঠিটা গঞ্জালিসের কাছে পৌঁছে দেয়া। কাজটা করতে হবে তোমাকেই। সেলফোনে মোড়া একটা এনভেলপ বের করলো রানা ড্রয়ার থেকে। গ্লাভস পরে নাও হাতে। তারপর এনভেলপটা রেখে দাও হ্যান্ডব্যাগে। মোড়কটা ফেলে দাও এখানেই। বিনা বাক্য ব্যয়ে নির্দেশ পালন করলো নোরমা। বাড়ির লেটার বক্সে রেখে দেবে তুমি চিঠিটা। সাবধান, রাখবার সময় কেউ যেন দেখতে না পায় তোমাকে। আর তুমি? আমার কাজ করব আমি ঠিকই। আমার ব্যাপারে কিছু ভাবতে হবে না তোমাকে। হঠাৎ কোনো গোলমাল দেখা না দিলে বা বিশেষ কোনো জরুরি অবস্থার সৃষ্টি না হলে প্ল্যান থেকে নড়ব না আমরা। সেটআপটা শুনে রাখো আরেকবার। কাল রাত 11টার ফ্লাইটে ফিরে আসবে জিনা। রাত 1টায় পৌঁছবে সে এই কেবিনে। সিনোর গঞ্জালিস রোলসটা ড্রাইভ করে ছুটবে সাউথ বিচ রোড ধরে। রাস্তার পাশে কোথাও একটা ফ্ল্যাশ লাইট জ্বলতে দেখবে ও 3বার। ফ্ল্যাশ লাইটটা পেরিয়ে যাওয়ার সময় টাকা ভর্তি ব্রিফকেসটা ছুঁড়ে ফেলবে ও মাটিতে। রাত 2:30টার দিকে টাকা আসবে আমার হাতে। তুমি ইতোমধ্যে এসে পড়বে এই কেবিনে। 2:45 দেখা হবে আমাদের এখানে। টাকা ভাগ করা হয়ে গেলে আলাদাভাবে চলে যাবে তোমরা বাড়িতে। গঞ্জালিস ততক্ষণে পৌঁছে গেছে প্রেসিভ সুপারমার্কেটে। বেন্টলির ব্যাক সিটে একটা কার্ড পাবে সে। কার্ডে লেখা নির্দেশ মতো সোজা ছুটবে সে বাড়িতে। তুমি আর জিনা ততক্ষণে বাড়িতে পৌঁছে অপেক্ষা করছো ওর জন্যে। তোমার গল্প হবে গঞ্জালিস বেরিয়ে যাবার পর একটা ট্যাক্সি এসে নামিয়ে দিয়েছেন জিনাকে। জিনাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছি আমি। গঞ্জালিসকে সন্তুষ্ট করবে ও গোল মেরে। ঠিক আছে? কিছুক্ষণ ভাবল নোরমা, তারপর মাথা ঝাঁকালো। অলরাইট, কাল রাত 2:45টায় দেখা হচ্ছে আমাদের এখানে। ডায়াজের দিকে লক্ষ্য রেখো। শান্ত কণ্ঠে বলল রানা। রাতে বেরোবার সময় সাবধানে বেরোবে। ওর নজরে পড়া চলবে না। উঠে দাঁড়ালো নোরমা। জাস্ট এ মিনিট, বলল রানা। তোমার স্বামীর কাছে $20 লাখ দাবি করেছি আমি। টাকার অঙ্কটা জানা আছে তোমার। 10 লাখের জায়গায় 20 লাখ চেয়েছি আমি। কিন্তু এ ব্যাপারে একটি প্রশ্নও করনি তুমি। কেন? কারণটা খুব সহজ। গম্ভীর নোরমার কণ্ঠ। 20 কেন, 30 লাখ চাইলেও কিছু করবার নেই আমার। টাকাটা আমার গাঁট থেকে যাচ্ছে না। তুমি যদি বেশি কিছু আদায় করে নিতে পারো, আমার আপত্তি করবার কি আছে? হিংসা? না, আমাদের 9 লাখ পেলেই আমরা খুশি। এক টুকরো বাঁকা হাসি খেলে গেল নোরমার ঠোঁটের কোণে। হঠাৎ টাকার অঙ্কটা ডাবল করে দিলে কি মনে করে? হাসলো রানা। ভাবলাম $10 লাখ ডোনেশন পেলে খুবই উপকার হবে রেড ক্রসের। এই টাকা দান করব, অবশ্য বেনামে। সিসিও গঞ্জালিসের অনেক পাপ মোচন হয়ে যাবে গরিব দুঃখীর দোয়ায়। $1 লাখ রোজগার হচ্ছে যার সুবাদে তার এইটুকু উপকার না করলে নিজেকে একটা অমানুষ মনে হতো। তাই দ্বিগুণ করে দিলাম টাকার অঙ্কটা। রেনকোট হাতে নিয়ে বেরিয়ে গেল নোরমা। লক্ষ্য করলে রানা দেখতে পেত একটা অদ্ভুত ধূর্ত হাসি খেলা করছে ওর চোখে মুখে।
2টো পর্যন্ত শুয়ে বসে কাটিয়ে দিল রানা কেবিনে। তারপর বেরিয়ে পড়ল। লাঞ্চ সারল 8 মাইল দূরের সেই রেস্তোরাঁয়। 2:45 এসে কেবিনে ঢুকলো আবার। 3টেয় ফোন করলো ড্যানিসের অফিসে। 3 মিনিট অপেক্ষার পর পাওয়া গেল ড্যানিসকে। রানা, একেবারে ঠিক সময়ে ফোন করেছো তুমি। ড্যানিসের স্বরটা উৎফুল্ল। সুখবর, গাড়িটা পেয়ে গেছি আমরা। প্রেলসিভ সুপার মার্কেটের পার্কিং লটে। এক্ষুনি পৌঁছে যাও তুমি ওখানে। আমি রওনা দিলাম। রিসিভার হাতে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল রানা 10 সেকেন্ড। ড্যানিসের উদ্যম আর তৎপরতা দেখে কেমন যেন শুকিয়ে আসতে চাইছে ওর বুকের ভেতরটা। তালপাতার সেপাই মার্কা এক পুলিশ দাঁড়িয়ে আছে লাল বেন্টলিটার সামনে। ড্যানিস এবং আর কজন সাদা পোশাক পরা ডিটেকটিভ নিবিষ্ট মনে পরীক্ষা করে দেখছে গাড়িটা। সকলেরই গম্ভীর মুখ। ধীর পায়ে এগোলো রানা গাড়ির দিকে। ড্যানিস ঘুরে তাকালো। রানা, বলল ড্যানিস, একটা লাইন পেয়ে গেছি মনে হচ্ছে। চেয়ে দেখো, গাড়ির হেডলাইটটা ভাঙা। অন্যান্য ডিটেকটিভরা আর চোখে একবার তাকালো রানার দিকে, তারপর মন দিল যার যার কাজে। নম্বরটা মিলে গেছে, গাড়িটা জিনারি, বলল ড্যানিস। তারপর ঘুরল ডিটেকটিভদের দিকে। শোনো, তন্ন তন্ন করে খুঁজে দেখো গাড়িটা তোমরা। হাতের ছাপ পাবার সম্ভাবনা আছে। 8 ঘন্টার মধ্যেই কাজ শেষ করে ফিরে যেতে হবে তোমাদেরকে। গাড়িটা যেভাবে আছে ঠিক সেভাবেই পড়ে থাকবে এখানে। গাড়ির কাছাকাছিও থাকবে না কেউ। বুঝতে পেরেছ? যেন কিছুই জানি না আমরা এখনো। মাথা ঝাঁকালো একজন প্লেন ড্রেস ডিটেকটিভ। 20 মিনিটের বেশি লাগবে না আমাদের। একবার রানার দিকে তাকালো ড্যানিস। বলল, সিনিয়র গঞ্জালেসের কাছে যাব এক্ষুনি। ভাঙা হেডলাইটের ব্যাপারটা জানার ছলে ওর সাথে দেখা করা যায়। চমৎকার সুযোগ। তোমার গাড়িটা স্টার্ট দাও রানা, তুমিও চলো। কিন্তু আমাকে চিনে ফেলবে না? আমতা আমতা করে বলল রানা। আমার যাওয়াটা কি ঠিক হবে? কোনো চিন্তা নেই, ঘোষণা করল ড্যানিস। চোখে ভালো দেখে না এখন গঞ্জালেস। এক্ষুনি নোরমাকে একটা ফোন করার প্রয়োজনীয়তা অনুভব করলো রানা, কিন্তু উপায় নেই। ড্যানিস উঠে পড়েছে গাড়িতে। গম্ভীর মুখে ছেড়ে দিল সে গাড়ি। 20 মিনিট পর পৌঁছল ওরা সিসিও লজের গেটের সামনে। স্টিলের প্রকাণ্ড গেট। গেটের দুপাশ থেকে শুরু হয়েছে 2 মানুষ সমান উঁচু পাঁচিল। 10 ইঞ্চি পুরু ইটের গাঁথনি। ভেতরে প্রচুর গাছপালা। বাড়িটাকে দেখা যাচ্ছে না বাইরে থেকে। দুর্ভেদ্য দুর্গ একটা। দারুণ সাবধান এই গঞ্জালেস লোকটা, মনে মনে ভাবল রানা। গেটের পাশের ছোট্ট সেন্ট্রি বক্সে বসে আছে এক নিগ্রো সেন্ট্রি। নিরুৎসুক দৃষ্টিতে তাকালো সে একবার মরিস ম্যারিনার দিকে। হাতের অটোমেটিক রাইফেলটা বাঁ হাত থেকে ডান হাতে চলে এসেছে ওর। জিনা গঞ্জালেসকে খুঁজছি আমরা। গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ড্যানিস। নেই সিনোর, মাথা নাড়ল সেন্ট্রি। কোথায় গেছে? জানি না। তাহলে সিনোর গঞ্জালেসের সাথে কথা বলবো আমরা। গেটটা খুলে দাও। সেন্ট্রিটা আপাদমস্তক দেখল ড্যানিসকে। তার ছেলের ভঙ্গি ফুটে উঠল চেহারায়। হবে না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হয় না ওর সাথে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আসছি আমরা, অসহিষ্ণু কণ্ঠে বলল ড্যানিস। আমি ক্যাপ্টেন ড্যানিস হফম্যান। খবর দাও সিনোরকে। হবে না সিনোর, হুকুম নেই। হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট জিমি কার্টার এলেই বা কি, ফিরে যান, দৃঢ় কণ্ঠে বলল সেন্ট্রিটা। অ্যাপয়েন্টমেন্ট করে তারপর আসবেন। ভ্রু জোড়া কুঁচকে গেল ড্যানিসের। এক চড়ে নিগ্রোটার ঝকঝকে দাঁতগুলো ঝরিয়ে দেওয়ার ইচ্ছেটা দমন করল সে। ওকে যে দায়িত্ব দেয়া হয়েছে, বাইরের লোকজনের সাথে যেমন ব্যবহার করতে শেখানো হয়েছে তাই করছে নিগ্রোটা। সোজা ওর চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো সে, তোমার এখানে টেলিফোন আছে? আছে। তাহলে সেক্রেটারি ডায়াসকে ফোন করে আমার কথা বলো। দ্বিরুক্তি না করে রিসিভার কানে তুলে নিল সেন্ট্রি। ওপাশ থেকে সাড়া পেয়ে বলল, সিনিয়র ডায়াস, কে এক অর্ধমানব একটা ছ্যাঁকড়া গাড়ি করে এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে, ভেতরে ঢুকতে চায়। ওপাশ থেকে কি প্রশ্ন হলো সেটা বোঝা গেল না সেন্ট্রির উত্তরে। বলল, নাম বলছে হাফম্যান, কিন্তু আমি তো দেখছি ফুল। বলছে পুলিশের লোক, জিনার কথা জিজ্ঞেস করছে, বড় কর্তার সাথে দেখা করতে চাইছে। আবার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, অল রাইট, খুলে দিচ্ছি তাহলে। সেন্ট্রি বক্সের গায়ে সুইচ বোর্ডের একটা বোতাম টিপল ও। নিঃশব্দে খুলে গেল প্রকাণ্ড গেটের কপাট দুটো।
গাড়িতে এসে উঠল ড্যানিস। ঢুকে পড়ল গাড়ি গেট দিয়ে ভেতরে। রিয়ার ভিউ মিররে দেখল রানা বন্ধ হয়ে যাচ্ছে গেটটা। গঞ্জালেস কি চিনতে পারবে তাকে? চিনতে পারলে কি রকম প্রতিক্রিয়া হবে ওর? অবশ্য চিনে ফেলার সম্ভাবনাটা খুবই অল্প। 6 মাস জেলে বসে চমৎকার একগাল ফ্রেঞ্চ কাট দাড়ি গজিয়ে নিয়েছে সে। এই চেহারার সাথে মাথার হ্যাট এবং সানগ্লাস মিলে মন্দ হয়নি ওর ছদ্মবেশ। চোখের অসুখ গঞ্জালেসের, তার ওপর হার্টের গোলমাল। না, চিনতে পারবে না। প্রকাণ্ড এলাকা জুড়ে বাড়িটা। লাল কালো খোয়া বেছানো, রাস্তার দুপাশে লন। অজস্র ফুল আর গাছের সমারোহ অদ্ভুত এক আভিজাত্য এনে দিয়েছে বাড়িটায়। ছোট ছোট ফোয়ারা থেকে গাছে পানি দেওয়ার ব্যবস্থা। প্রায় 200 গজ দূরে 4 তলা বিল্ডিংটা দেখা গেল। স্পেনীয় স্থাপত্য, অপূর্ব। এক নজরেই বোঝা যায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক ধনী ব্যক্তির বাড়ি এটা। গাড়ি থেকে নামতেই এগিয়ে এলো বাটলার চার্লি। পেশিবহুল শরীর, কুতকুতে 2 চোখে লক্ষ্য করল সে নবাগত দুজনকে। ক্যাপ্টেন হফম্যান, সিটি পুলিশ, ড্যানিস বলল। সিনিয়র গঞ্জালেসের সাথে দেখা করতে চাই। বাটলার কোনো কথা বলল না, ইশারায় আসতে বলল ওদেরকে। বাটলারের পিছু পিছু একটা লিফটে গিয়ে উঠল ওরা। ফার্স্ট ফ্লোরে লিফট থেকে বেরিয়ে এলো ওরা 3 জন। করিডোর ধরে এগিয়ে ভারী পর্দা দিয়ে একটা রুমের দরজার পাশে দাঁড়িয়ে পড়ল বাটলার। মাথা ঝুঁকিয়ে ইশারায় ঢুকতে বলল ওদেরকে। ঢুকে পড়ল ওরা ঘরের ভেতরে। জুতো ডুবে গেল 4 ইঞ্চি পুরো কার্পেটে। নোরমা বসে আছে একটা সোফায়, হাতে ম্যাগাজিন। ওরা ঢুকতেই মুখ তুলে তাকালো সে একবার, তারপর মন দিল ম্যাগাজিনে। একটা স্প্রিং এর বেডে ডুবে আছে সিসিও গঞ্জালেস, বলিষ্ঠ কাঠামো দেহের। ওদের দেখে উঠে বসলো বিছানায়। তাকালো রানা। পর মুহূর্তে শক্ত হয়ে গেল তার মুখটা। এই ব্যক্তির মিথ্যা সাক্ষ্যে ঢুকতে হয়েছিল তাকে জেলে। ইতোমধ্যে বয়সের ছাপ পড়েছে গঞ্জালেসের চোখে মুখে। গাল আর কপালের চামড়ায় স্পষ্ট ভাঁজ। অর্ধেক সাদা মাথার চুল, কাঁচা পাকা প্রকাণ্ড গোঁফ। চোখ দুটোতে উদ্ভ্রান্ত ঘোলাটে দৃষ্টি, অনেকটা অন্ধের মতো। এসব সত্ত্বেও জোরালো একটা কর্তৃত্বের ভাব ফুটে বেরোচ্ছে ওর চেহারা থেকে। বসার ভঙ্গিটি এখনো দৃঢ়, ঋজু। এক নজরেই বোঝা যায় বার্ধক্য ও অসুখ কোনোটাই একেবারে কাহিল করতে পারেনি। প্রয়োজন বোধে শার্দুলের মতো হিংস্র হয়ে উঠতে পারে এই ব্যক্তি। আরও লক্ষ্য করল রানা, নোরমার পাশে গঞ্জালেস সম্পূর্ণ বেমানান। রানার চোখে সানগ্লাস, মাথার হ্যাটটা ভ্রু পর্যন্ত নামানো। রানার দিকে একবার তাকিয়েই ড্যানিসের দিকে ঘুরল গঞ্জালেসের দৃষ্টিটা। চেনার কোনো আভাস পড়ল না চেহারায়। সিনিয়র গঞ্জালেস, বলল ড্যানিস। রাইট, বসে পড়ো ক্যাপ্টেন। তোমাদের জন্য কি করতে পারি আমি? শান্ত ভরাট কণ্ঠস্বর গঞ্জালেসের, কোঁচকানো 2 ভুরু। পাশাপাশি 2টো চেয়ারে বসে পড়ল ওরা। একটা ব্যাপারে নিশ্চিত রানা, সে জানে পুলিশ ইনভেস্টিগেটর হিসেবে তার নাম আর পরিচয়টা লুকিয়ে রাখবে ড্যানিস বাইরের লোকের কাছে। ইনি হচ্ছেন মাইকেল রাইনো, বিজনেসম্যান। অম্লান বদনে বলল ড্যানিস। একটা অ্যাক্সিডেন্ট কেস চেক করে দেখেছি আমরা। গতকাল রাতে এই 9টা-10টার দিকে গাড়ির ধাক্কা খেয়ে নিচে অজ্ঞান অবস্থায় পড়ে যায় একটা লোক। ব্যাপারটা পুলিশের রিপোর্ট করেছেন মাইকেল রাইনো। অনেক দূর থেকে একটা গাড়িকে উনি ঝড়ের বেগে পালাতে দেখেছেন। গাড়ির ড্রাইভারটাকে ধরা যায়নি এখনো। সিনিয়র মাইকেল রাইনোর রিপোর্টের ওপর ভিত্তি করে আজ সারাদিন খোঁজ খবর করেছি আমরা। দুঃখের বিষয়, উনি চিনে রাখতে পারেননি পলাতক গাড়িটাকে। ছোট্ট করে একটু কাশল ড্যানিস। এসব শুনে গঞ্জালেসের ভুরুজোড়া আর একটু কুঁচকে উঠতেই বলল, আজ সকালে প্রেলসিপ মার্কেটে পুলিশ হঠাৎ খুঁজে পেয়েছে একটা লাল রঙের বেন্টলি। জানা গেছে ওটা আপনার কন্যা জিনা গঞ্জালেসের গাড়ি। একটা হেডলাইট চোরমার হয়ে গেছে গাড়ির, বাম্পারটা বেঁকে গেছে। মনে হয় জোর ধাক্কা খেয়েছে গাড়িটা কিছুর সাথে। কি করে অ্যাক্সিডেন্টটা ঘটলো জানার চেষ্টা করছে আমার অফিস। কোথায় উনি? লাল বেন্টলির কথা শুনেই হাঁ হয়ে গিয়েছিল গঞ্জালেসের মুখটা। এবার সামনে ঝুঁকে চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো রানাকে। চিনতে পারার কোনো লক্ষণ প্রকাশ পেল না দেখে আশ্বস্ত হলো রানা। ড্যানিসের দিকে ঘুরল গঞ্জালেসের দৃষ্টিটা। চাপা উত্তেজনা অনুভব করলো রানা ভেতর ভেতর। কি বলবে গঞ্জালেস? কিডন্যাপের ব্যাপারটা বলে দেবে ড্যানিসকে? সাহায্য চেয়ে বসবে পুলিশের? জিনা কাউকে অ্যাক্সিডেন্ট করলে এভাবে পালাতো না, গম্ভীর কণ্ঠে বলল সিসিও গঞ্জালেস।
আমার মেয়ে সে। আমার বিশ্বাস এইটুকু সিভিক সেন্স ওর আছে। কোথায় উনি? আবার জিজ্ঞেস করলো ড্যানিস। বন্ধুদের সাথে বেড়াতে গেছে কোথাও। কোথায় গেছে বলে যায়নি। নোরমার দিকে তাকালো রানা। উদাসীনভাবে ম্যাগাজিনের পাতা উল্টে যাচ্ছে সে। যেন এসব কথাবার্তার কিছুই ঢুকছে না ওর কানে। কখন ফিরবে? সম্ভবত ২-১ দিনের মধ্যেই। ও এলেই তোমাদের কথা বলবো আমি। তবে আমি নিশ্চিত ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানে না সে। কিন্তু সিনোর, বলল ড্যানিস। গাড়িটা ওভাবে পড়ে আছে কেন প্রেলসিপ মার্কেটে? হেডলাইট ভাঙা কেন? বাম্পারটা বেঁকে আছে কেন? লম্বা করে শ্বাস নিল ড্যানিস। এত সব কেনর কি যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই? বিরক্তির ছাপ পড়ল গঞ্জালেসের মুখে। এসবের কিছুই জানি না আমি। হয়তো গাড়িটা ইচ্ছে করেই ওখানে রেখে গেছে জিনা। বেডসাইড টেবিল থেকে পাইপ আর টোবাকো পাউচ তুলে নিল গঞ্জালেস। পাইপে তামাক ভরতে ভরতে বলল, ও ফিরে এলেই জানতে পারবে সব। তবে আমি আশা করছি এর মধ্যেই পলাতক ড্রাইভারটাকে খুঁজে পেয়ে যাবে তোমরা। উঠে পড়ল ড্যানিস। একটা ব্যক্তিগত প্রশ্ন, সিনোর, বিনয়ের সাথে জানতে চাইল ড্যানিস। আপনার বাড়ির ৪ তলায় একটা সাইনবোর্ড দেখলাম। ওটা কি একটা অফিস? ব্রাঞ্চ অফিস। আমার স্ত্রীর পরিচিত এক আমেরিকান ভদ্রলোককে ভাড়া দিয়েছি ৪ তলাটা। বাড়িতে ঢোকার ব্যাপারে ভীষণ কড়াকড়ি মনে হলো। ওটা আমার স্ত্রীর ব্যবস্থা। সবসময় গ্যাংস্টারদের ভয় করে সে। ওহো। ড্যানিস প্রথমবারের মতো তাকালো নোরমার দিকে। অল রাইট সিনোর, থ্যাংক ইউ। বেরিয়ে এলো ওরা বাইরে। গাড়িতে উঠতে উঠতে রানা তাকালো উপরের দিকে। ৪ তলায় সত্যিই একটা সাইনবোর্ড ঝকঝক করছে। জানালাগুলো খোলা। শেষ প্রান্তের জানালায় একটা মুখ দেখা গেল এক ঝলক। রানার চোখে চোখ পড়তেই সরে গেল মুখটা। চেহারাটা চিনে রাখবার আগেই। গাড়িটা গেটের বাইরে বেরিয়ে আসতেই ড্যানিস বলল, বুড়োটা একটা বাস্তু ঘুঘু। কি বলো রানা? হতে পারে, আবার নাও হতে পারে, বলল রানা। জিনার কিডন্যাপের ব্যাপারে এখনো নিশ্চিত নই আমরা। হয়তো বিজনেস ডিলের জন্যই টাকা তুলেছে গঞ্জালেস। ড্যানিস মাথা নাড়ল। উহু, রানা, আজ পর্যন্ত কোনো কোটিপতিকে রোববারে ব্যাংক থেকে টাকা তুলতে দেখা যায়নি। এভাবে ম্যানেজারকে ধমক দিয়ে টাকা তোলাটা সাধারণ কোনো ব্যাপার নয়। জীবন মরণের প্রশ্ন না হলে এরকম করে না কেউ। বাজি রেখে বলতে পারি আমি, কিডন্যাপ করা হয়েছে জিনাকে। বাজি ধরার কোনো আগ্রহ দেখা গেল না রানার মধ্যে। আর কোনো কথা হলো না রাস্তায়। ৭ মিনিট পর গাড়ি ঢুকলো পুলিশ হেডকোয়ার্টারে। হ্যামবার্টের অফিস রুমে ঢুকেই ধপ করে বসে পড়ল ড্যানিস। মুখ খুলল না বস বুড়োটা। ড্যানিস বলল, অবশ্যই দোষ দেয়া যায় না ওকে। এবার কি মেয়েটার জন্য সার্চের ব্যবস্থা করব? হাতের সিগারটা টোকা দিয়ে ছাই ঝাড়লেন হ্যামবার্ট। ভ্রু দুটো কুঁচকে গেল। না, অপেক্ষা করব আমরা, ভেবে চিনতে বললেন হ্যামবার্ট। কোনো ঝুঁকি নিতে যাচ্ছি না আমি। সিনোর গঞ্জালেসের ক্ষমতা প্রচুর। আমরা এখন মুভ করলে ভয়ঙ্কর পরিণতি ঘটে যেতে পারে জিনার। খারাপ কিছু ঘটে গেলে সম্পূর্ণ দায়ী থাকতে হবে আমাদেরকে। সুতরাং অপেক্ষা করব আমরা। ড্যানিস কাঁধ ঝাঁকালো। অল রাইট বস। উঠে দাঁড়ালো রানা। তাকালো ড্যানিসের দিকে। ড্যানিস, আপাতত ফিরে যাচ্ছি আমি। কাল থেকে আসছি নিয়মিত। গুড ডে, বলল ড্যানিস মৃদু কণ্ঠে। হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এসে মরিসে উঠল রানা। সোজা গিয়ে হাজির হলো জেনারোস বারে। ঢুকলো টেলিফোন বুথে। রোমের ডেল্টা হোটেলে জিনাকে পাওয়া গেল ৫ মিনিটেই। সেন্ট বলছি, বলল রানা। কাল রাত ১১টার ফ্লাইটে ফিরে আসছো তুমি। এয়ারপোর্ট থেকে বাসে করে আসবে তুমি টার্মিনালে। ট্যাক্সি নিও না। রাত ১২:৩০টায় টার্মিনালে পৌঁছবে তুমি। আমি অপেক্ষায় থাকবো। বুঝেছি, জানালো জিনা। সব ঠিক আছে তো? কি যেন গোলমালের কথা বলছিলে তখন? মনে হচ্ছে আকাশ পরিষ্কার, কেটে গেছে মেঘ। কেটে দিল রানা কানেকশন। বেরিয়ে এলো বাইরে। চোখ গোল করে লক্ষ্য করলো ওকে বারম্যান কার্লো। আবার ছুটে চলল মরিস ম্যারিনা। কিছু দূর যেতেই ইন্টারসেকশনে থামতে হলো গাড়ি। রেড সিগন্যাল জ্বলছে। রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই ভুরু জোড়া কুঁচকে উঠল রানার। সেই র্যালিয়ান্ট রবিন, কালো রঙের। ব্যাক করছে এখন। দুজন আরোহী। একজন খবরের কাগজ দিয়ে আড়াল করে রেখেছে মুখটা। অন্যজনের মাথায় ফেল্ট হ্যাট, চোখে বড় গগলস। চেনা যাচ্ছে না কাউকেই। ধীরে ধীরে ব্যাক করে বাঁ পাশের একটা গলিতে টুপ করে ঢুকে পড়ল গাড়িটা। আর দেখা গেল না ওটাকে।
কারা এরা? ফলো করছে রানাকে? কেন? পরদিন সকাল। টেবিলে জুতো শুদ্ধ 2 পা তুলে দিয়ে বসে আছে রানা ডেনিস হফম্যানের অফিস রুমে। সিগারেট পুড়ছে আঙুলের ফাঁকে। ডান দিকের জানালা দিয়ে দেখা যাচ্ছে নগরীর কর্মব্যস্ততা। জনাকীর্ণ রাস্তা, ছুটছে সবাই। তাড়িয়ে নিয়ে চলেছে ওদের উৎকণ্ঠা নামের এক রাক্ষস। ভাবছে রানা, গোঞ্জালেসের ওপর প্রতিশোধ নেয়ার ব্যাপারে তেমন আর উৎসাহ পাচ্ছে না সে। লোকটার অসুখ-বিসুখের কথা শুনে ভাটা পড়েছিল ওর উৎসাহে। সামনাসামনি দেখার পর একেবারে পানি হয়ে গেছে রাগটা। প্রতিপক্ষ প্রবল হলে প্রতিহিংসা চরিতার্থ করায় সুখ আছে। তার বদলে সন্তানের অমঙ্গল আশঙ্কায় কম্পমান অসুস্থ এক দুর্বল বৃদ্ধকে দেখতে পেয়েছে সে ফিসিওলজে। একে শায়েস্তা করে সুখ হবে না ওর। জিনা আর নোরমার খাতিরে পারা যাচ্ছে না। নইলে এইসব মুক্তিপণ-টন ছেড়ে দিয়ে রওনা হয়ে যেত সে আজই ঢাকার পথে। ছিন্ন হয়ে গেল চিন্তার স্রোত। বেজে উঠল টেলিফোন। রিসিভার কানে লাগাতেই গম্ভীর স্বর ভেসে এলো। রানা, চলে এসো আমার অফিস রুমে, এক্ষুনি। ড্যানিস আর আমি অপেক্ষা করছি তোমার জন্যে। হ্যাম্বার্ট ডাকছেন। উঠে পড়ল রানা। নতুন কোনো ঝামেলা বাঁধল নাকি আবার? সিগার টানছে হ্যাম্বার্ট চেয়ারে হেলান দিয়ে। ড্যানিস বসে আছে গালে হাত দিয়ে, গম্ভীর। প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিলটার পাশে নোটবুক আর পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, স্টেনো। ড্যানিসের চোখের দিকে তাকিয়েই টের পেল রানা, কিছু একটা ঘটে গেছে ইতোমধ্যে। অজানা আশঙ্কায় কেঁপে উঠল ওর বুকটা। বসে পড়ল ড্যানিসের পাশে। রানা, তেরা চোখে তাকালো ড্যানিস। সুখবর আছে একটা। গত কদিনের রিপোর্টগুলো দেখতে দেখতে একটা সংবাদ নজরে পড়ে গেছে আমার। শনিবার রাতে ঘটেছে একটা অদ্ভুত ঘটনা। শনিবার রাত? হার্টবিট বেড়ে গেল রানার। কোন ঘটনার কথা বলছে ড্যানিস? ঘটনাটা আকৃষ্ট করেছে আমাকে, বলল ড্যানিস। লা প্যারগোলা ক্লাবের কার পার্কে একটা লোককে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল সে রাতে। গলাটা শুকনো ঠেকলো রানার। মাথা ঝাঁকালো সে। তাতে কি? লোকটার দুটো দাঁত পড়ে গেছে ঘুষি খেয়ে। দারুণ জোরে পড়েছিল ঘুষিটা। ক্লাবের বারম্যান পুলিশ ডেকে জানিয়েছিল খবরটা। সার্চে বেরিয়েছিল পুলিশ। ধরতে পারেনি কাউকে। বারম্যান বলছে ওই বেহুশ লোকটা মদ খেয়ে পুরো আউট হয়ে গেছিল সেদিন। একটা মেয়ের পিছু পিছু নাকি বার থেকে বেরিয়ে গেছিল ও টলতে টলতে। মেয়েটার সাথে ওই ঘটনার কোনো যোগাযোগ আছে ভেবে মেয়েটাকে ট্রেস করার চেষ্টা করেছে পুলিশ। পায়নি। জানা গেছে লাল জ্যাকেট ছিল মেয়েটার গায়ে, আর জিন্সের প্যান্ট। সবচেয়ে আশ্চর্যের কথা, বর্ণনাটা মিলে যাচ্ছে আমাদের জিনা গোঞ্জালেসের সাথে। অজান্তেই হাত দুটো মুঠো হয়ে গেল রানার। শক্ত হয়ে গেল চোয়ালটা। নিখুঁত বর্ণনা দিয়েছে বারম্যান। ড্রেসটা মিলে গেছে, বলল ড্যানিস। ডায়াস জানিয়েছে লাল জ্যাকেট পরেই সেদিন বাড়ি থেকে বেরিয়েছিল জিনা। চুলের রং, চোখের রং সব মিলে গেছে। হাইটও কারেক্ট। তবুও শুধু এইটুকুর উপর নিঃসন্দেহ হওয়া যায় না ভেবে বারম্যানকে ডেকে এনেছি আমি এখানে। ওয়েটিং রুমে অপেক্ষা করছি ও। জিনা গোঞ্জালেসের কয়েকটা ছবি আমার কাছে আছে। বারম্যানকে এখানে ডেকে আনলে ভালো হয় না? কোনো উত্তর দিল না রানা। টেলিফোন তুলে প্রয়োজনীয় আদেশ দিলেন হ্যাম্বার্ট। কয়েক মিনিট পর ঘরে এসে ঢুকলো হাড় গিলে চেহারার এক লোক। চিনতে পারল রানা ওকে। লা প্যারগোলা ক্লাবের বারম্যান। জিনার সাথে কথা বলতে দেখেছিল রানা ওকে জানালা দিয়ে। বসতে বলা হলো, কিন্তু বসলো না বারম্যান। দাঁড়িয়ে রইল অ্যাটেনশনের ভঙ্গিতে। কতগুলো 10-12 সাইজের ফটো বের করলো ড্যানিস একটা বড় খাম থেকে। বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা জিনার ছবি। এগিয়ে দিতেই ছবিগুলো হাতে নিয়ে নিবিষ্ট মনে দেখতে লাগলো লোকটা। ঠিক, এই মেয়েটাই, বলল বারম্যান চোখ তুলে। এই মেয়েটাই, আমি শিওর। হ্যাম্বার্ট হাত বাড়িয়ে নিলেন ছবিগুলো। দেখলেন কিছুক্ষণ। তারপর বললেন, কখন গিয়েছিল মেয়েটা বারে? রাত 8:15টার দিকে, সিনোর। লাল রঙের জ্যাকেট ছিল ওর গায়ে। ছাইরাঙা জিন্সের প্যান্ট পরেছিল। মনে আছে আমার। আসলে দারুণ সুন্দরী বলেই মনে আছে আমার সবকিছু। দারুণ সেক্সি। গড়গড় করে বলতে শুরু করেছিল লোকটা। হ্যাম্বার্টের ভ্রু কুঁচকে উঠতে দেখেই ব্রেক চাপল। ঢোক গিলে আবার বলতে লাগলো। টেবিল খালি আছে কিনা জিজ্ঞেস করেছিল মেয়েটা আমাকে। আমি কোণের টেবিলটা দেখিয়ে দিয়েছিলাম ওকে। টেবিলে বসেই হুইস্কি চেয়েছিল 1 পেগ।
কিন্তু দু এক চুমুক খেয়েই গ্লাসটা আছড়ে ভেঙেছে মাটিতে। তারপর বিল দিয়ে গট গট করে বেরিয়ে গেছে আমার 14 পুরুষ উদ্ধার করতে করতে। সেই সময় একটা পাহাড় মাতাল পিছু নিয়েছিল মেয়েটার। চিনি ওকে, নিয়মিত খদ্দের, নাম কাউলি। কাউলি হাত ধরে ফেলেছিল মেয়েটার। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেছে মেয়েটা। তারপর মুখ খুলল রানা। ঠিক 5 মিনিট পর একটা লোক এসে খবর দিল কাউলি পড়ে আছে কার পার্কে, অজ্ঞান। সাথে সাথেই পুলিশকে জানিয়েছি আমি সব। এতে যদি আমার কোনো দোষ হয়ে থাকে। ওই মেয়ে আর কাউলি বেরিয়ে যাবার পর কোনো গাড়িকে বের হতে দেখেছো তুমি? জিজ্ঞেস করলেন হ্যামবার্ট। দেখিনি, তবে মেয়েটা বেরিয়ে যাবার পরপরই দুটো গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শুনেছি আমি। পুলিশ সার্চ করেছিল, পায়নি। আর কোনো তথ্য জানা গেল না লোকটার কাছ থেকে। হ্যামবার্ট বললেন, দিস উইল ডু, থ্যাংক ইউ। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল প্যারগোলা ক্লাবের বারম্যান। ড্যানিস বলল, ওই কাউলি নামের লোকটার সাথে কথা বলতে হবে বস। লাইন একটা পাওয়া গেছে বলে মনে হচ্ছে। এক্ষুনি হসপিটাল যাচ্ছি আমি রানাকে নিয়ে। অল রাইট, বললেন হ্যামবার্ট। রিপোর্ট করো আমাকে। উঠে পড়ল ড্যানিস আর রানা। 10 মিনিট পর হাজির হলো দুজনেই সিটি জেনারেল হসপিটালে কাউলির বেডের পাশে। মুখে ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছে কাউলি। নার্স জানালো আঘাতটা তেমন গুরুতর নয়। কাউলি ঝটপট স্বীকার করে নিল মদ খেয়ে আউট হয়ে গেছিল সে শনিবার রাতে। প্যারগোলা ক্লাবে বাজে মেয়ে ছাড়া কেউ যায় না সিনোর, বলল কাউলি। ওই মেয়েটাকে দেখে বাজে মেয়ে ছাড়া কিচ্ছু ভাবিনি আমি। হঠাৎ রেগে বসলো মেয়েটা। প্রথমে ভাবলাম খেলাচ্ছে একটু, দরটা এক ধাপ বাড়ালেই সুরসুর করে এসে পড়বে সাথে। এই ভেবে কার পার্ক পর্যন্ত গিয়েছি আমি মেয়েটার পিছু পিছু। ওকে রাজি করবার চেষ্টা করেছি নানাভাবে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো বিকট এক দৈত্য। উফ, ভয়ানক জোরে মেরেছে আমাকে। দেখতে কেমন লোকটা? জিজ্ঞেস করলো ড্যানিস। কাউলি তাকালো রানার দিকে। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল রানা। টের পেল হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে ওর। মনে হয় বিশাল ফিগার ছিল লোকটার। দেখলে অবশ্য চিনতে পারবো না এখন, কারণ মুখটা দেখিনি আমি। অন্ধকার ছিল কার পার্ক। তাছাড়া ঘুষি খেয়ে চোখে অন্ধকার দেখেছিলাম আমি। আসলে ওকে দেখবার সুযোগই পাইনি আমি। খুব চেনা লোক হওয়াও বিচিত্র নয়। হসপিটাল থেকে বেরিয়ে এলো দুজন। তেমন কিছুই লাভ হলো না এখানে ধাওয়া করে এসে। ফিরে চলল হেডকোয়ার্টারের দিকে। অফিস রুমে ঢুকেই ধপ করে বসে পড়ল ড্যানিস। ডুবে গেল চিন্তায়। বসে বসে একটার পর একটা সিগারেট টানতে লাগলো রানা। কয়েকটা আশঙ্কার কথা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। কোনো মতে ব্যাপারটা ভালোই ভালোই শেষ হয়ে গেলেই রক্ষে। রানা! হঠাৎ নড়ে চড়ে সোজা হয়ে বসলো ড্যানিস। জিনা প্যারগোলা ক্লাবে কেন গেল? গার্লফ্রেন্ডের সাথে সিনেমায় যাবার কথা ছিল ওর নাইট শোতে। শো আরম্ভ হওয়ার সময়টাতেই ওকে দেখা গেল নাইট ক্লাবে। কেন? প্রোগ্রামটা বদলে ফেললো কেন সে হঠাৎ? হয়তো অন্য কোনো বন্ধুর ফোন পেয়েছিল সে। ঠিক বলেছ, একমাত্র কারণ এটাই হতে পারে। ডায়াসকে জিজ্ঞেস করলে জানা যেতে পারে ব্যাপারটা। বিকাল 4টে বাজার আগেই খবরটা পেয়ে গেল ড্যানিস। ব্যস্ত পায়ে এসে ঢুকলো অফিসে। রানা, পেয়ে গেছি খবরটা। সন্ধে 7টার দিকে একটা ফোন কল পেয়েছিল জিনা। ওর বয়ফ্রেন্ড উইলোর ফোন। ফোনটা পাওয়ার পরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েটা। ফোনের ব্যাপারটা চেক করে দেখেছি আমি, ভুয়ো কল। উইলো ফোন করেনি ওকে। উইলোর পক্ষে ফোন করা সম্ভব ছিল না, কারণ ভেরোনার মিউজিয়ামে গত 10 দিন ধরে হল্লা করছে সে একদল হিপ্পিকে নিয়ে। ফোনটা সম্ভবত কিডন্যাপারদের ট্রিক একটা। করিতকর্মার লোক তুমি, বলল রানা। আমাকে দরকার হবে এখন? মাথা নাড়ল ড্যানিস। না, এখন আর তোমাকে আটকাবো না। আমি চাইছিলাম কাজটা একটা লাইনে চলে এলেই তোমার কাঁধে চাপিয়ে দেব, যাতে প্রথম অ্যাসাইনমেন্টেই প্রমাণ করতে পারো তোমার এফিসিয়েন্সি। কিন্তু গোছানোই যাচ্ছে না। যাই হোক, তুমি এখন যেতে পারো। দরকার পড়লে ফোন করব বাংলোয়। রাতে পাবে না, ডেট আছে একটা আমার। ফিরতে দেরি হতে পারে। ঠিকানা দিয়ে যাও, দরকার পড়লে ফোন করব আমি তোমাকে। রাত 1টা-1:30 পর্যন্ত থাকবো জেনারস বারে। বাংলোয় ফিরবো 3টের পর। অল রাইট, আমি এক্ষুনি খবরটা বড় সাহেবকে জানিয়ে আসি। বেরিয়ে গেল ড্যানিস আগের মতোই ব্যস্ত পায়ে। টেলিফোনের রিসিভারটা তুলে নিল রানা। ডায়াল করলো বাংলোর নাম্বারে। রাতে ফিরতে দেরি হবে আমার, ব্রিজিতাকে জানালো রানা। কেন? জানতে চাইল ব্রিজিতা।
কাজ? ওহো, তোমাকে বলাই হয়নি বুঝি পুলিশের চাকরি নিয়েছি। ওরা না তোমাকে জেলে পুরেছিল? নিজেদের ভুল বুঝতে পেরে আবার ছাড়িয়েও এনেছিল। যাই হোক, কাজের চাপ পড়েছে, 3টের আগে ফিরছি না আজ। রিসিভারটা নামিয়ে রেখে বেরিয়ে এলো রানা বাইরে। গাড়িতে স্টার্ট দিয়ে চারদিকে নজর বুলিয়ে খুঁজল সেই র্যালিয়েন্ট রবিনকে। নেই। তবু বেশ অনেকক্ষণ আবোল তাবোল ঘুরল সে। যখন নিশ্চিন্ত হলো কেউ অনুসরণ করছে না, তখন রওনা হলো সাউথ বিচ রোড ধরে সান মার্টিনো বেডিং কেবিনের উদ্দেশ্যে। রাত 12:15। সিটি বিমান অফিস বাস টার্মিনালের অদূরে মৃদু ব্রেক কষে থামল মরিস মেরিনা, তুতে রঙের। গাড়ি থেকে নেমেই এগোলো রানা অফিসের দিকে। ডেস্ক ক্লার্ক জানালো 15 মিনিটের মধ্যেই এয়ারপোর্ট থেকে এসে পড়বে বাস যাত্রী নিয়ে। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো সে। ঢুকে পড়ল সামনের টেলিফোন বুথে। বন্ধ করে দিল দরজাটা। জিনার লেখা চিঠিটা হয়তো আজ সকালেই পেয়ে গেছে গঞ্জালেস। ওকে জানানো হয়েছে রাত 12টার দিকে সর্বশেষ ফোন পাবে সে একটা। হয়তো টেলিফোনের পাশে বসে আছে গঞ্জালেস। ডায়াল করলো রানা। হ্যালো। শান্ত, গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো গঞ্জালেসের। চিনতে পারছো আশা করি? স্বরটাকে যথাসম্ভব কঠিন করে বলল রানা। টাকা জোগাড় হয়েছে? হয়েছে। টাকা কিভাবে ডেলিভারি দেবে মনে আছে? চিঠি পেয়েছো? পেয়েছি, মনে আছে সব। সাবধান, কোনো চালাকি নয়। রাত 2টোয় বেরোবে বাড়ি থেকে, একা। বুঝেছি। গঞ্জালেসের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আবার বলছি, তোমার উপর সর্বক্ষণ নজর রাখছে আমাদের লোক, সাবধান। কানেকশন কেটে দিয়ে বেরিয়ে এলো রানা বুথ থেকে। মরিস মেরিনার মার্ট গার্ডে হেলান দিয়ে সিগারেট ধরালো। গঞ্জালেসকে খুব শান্ত আর স্বাভাবিক মনে হলো। মনে হচ্ছে টাকাটা পাওয়া যাবে অনায়াসেই। এদিক থেকে আর কোনো চিন্তা নেই। $10 লাখ এখন কিভাবে রেড ক্রসওয়ালাদের হাতে নির্বিঘ্নে তুলে দেয়া যায়, সেই প্ল্যান তৈরিতে মন দিল রানা। বাস টার্মিনালে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কয়েকজন। কার পার্কে সব শুদ্ধ 6টা গাড়ি। সবাই অপেক্ষা করছে বাসের। 12:30-এ হেডলাইট দেখা গেল বাসের। উজ্জ্বল চোখ ঝলসানো আলোয় ছেয়ে গেল রাস্তা। মৃদু একটা ঝাঁকুনি দিয়ে টার্মিনালের বাইরে থেমে গেল এয়ার অফিসের প্রকাণ্ড বাস। হই হুল্লোড় করে নামলো জনা 30 আরোহী। থমকে গেল রানার দৃষ্টি সুন্দরী এক তরুণীর মুখে। এসেছে জিনা। চেহারাটা চেনা যাচ্ছে না দূর থেকে। সাদা কালো প্রিন্টের ম্যাক্সি আর মাথার নীল উইগটা দেখেই জিনাকে চিনতে পারল রানা। চারদিকে অনুসন্ধানী চোখে তাকাচ্ছে জিনা, নার্ভাস দৃষ্টি। দ্রুত পায়ে এগোলো রানা। কিছু লোক ভিড় করে আছে বাসের পাশে। ট্যাক্সি খুঁজছে সবাই। কেউ কেউ গল্প জুড়ে দিয়েছে বন্ধুদের সাথে। ভিড় ঠেলে কাছে চলে গেল রানা। ওকে দেখেই 2 চোখে স্বস্তির চিহ্ন ফুটে উঠল জিনার। এগিয়ে এসে হাত রাখল রানার বাহুতে। কি খবর সেন্ট? সব ঠিক আছে? সব ঠিক, হাসল রানা। চলো গাড়িটা। প্রচণ্ড জোরে একটা চাপড় পড়ল রানার কাঁধে। ভারী হাত, পুলিশি চাপড়। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল রানা কয়েক সেকেন্ড। ধূপধাপ শব্দ হচ্ছে বুকের ভেতর। ধীরে ধীরে ঘুরে তাকালো সে ঘাড় ফিরিয়ে। বিশাল দেহি এক লোক দাঁড়িয়ে আছে রানার ঠিক পেছনে। মহামান্য মাসুদ রানা, কেমন আছো হে? হুডিনি ফেলাসি, ট্রাফিক অফিসার। হ্যালো হুডিনি, এখানে? কাষ্ঠ হাসি ফোটালো রানা মুখে। রোম থেকে এক্ষুনি এলাম। কিন্তু তুমি তুমি কি করছো এখানে এত রাতে? হুডিনির 2টো চোখ আটকে গেছে জিনার ওপর। অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখছে জিনাকে। পরিচয় করিয়ে না দিয়ে আর কোনো উপায় নেই এখন। শায়লা মার্টিন, বলল রানা। শায়লা, এ হচ্ছে আমার বিশেষ বন্ধু হুডিনি ফেলাসি, ট্রাফিক অফিসার। বিপদটা বুঝতে পেরেছে জিনা স্পষ্ট। ঘাবড়ে গিয়ে হুডিনির কেতাদুরস্ত নডের প্রত্যুত্তরে পেছনে সরে গেল ও 3 পা। ব্যাপারটা কাটানোর জন্য এক পাশে টেনে নিয়ে গেল রানা হুডিনিকে। শি ইজ সিক, শরীর খারাপ, এক্ষুনি এসেছে রোম থেকে। ফিল্ড ডিউটি ওর, ইন্স্যুরেন্সের। চেক হ্যান্ডের জন্য হাত বাড়ালো রানা হুডিনির দিকে। এক্ষুনি ওর হোটেলে পৌঁছানো দরকার। হুডিনির মুগ্ধ চোখ সরল না জিনার ওপর থেকে। হাসি হাসি মুখ। আমার গাড়িটা গ্যারেজে পড়ে আছে কদিন ধরে। অফিসে আমাকে একটা লিফট দিতে পারবে রানা? দুঃখিত, আমি পারছি না হুডিনি। অন্য রাস্তায় যাবে শায়লা। জিনার দিকে ফিরল রানা। কার পার্কে আছে গাড়িটা? গাড়িতে গিয়ে বসো তুমি। আমি আসছি এক্ষুনি।
প্রায় ঠেলেই জিনাকে রওনা করে দিল সে। জিনার গমন পথের দিকে তাকিয়ে রইল হোডিনি এক দৃষ্টিতে। একটা ভ্রু বেঁকে গেছে একটু ওর, মুখে ধূর্ত হাসি। জবর চিজ। কোন জায়গার রানা? রোমের, হাসল রানা। এই কদিন আগে পরিচয়। টেলিফোন করে দিল হুট করে, আসছি, টার্মিনালে থেকো। তাই বুঝি, বলল হোডিনি, কিন্তু মুখ দেখে মনে হলো ফাঁসি হচ্ছে মেয়েটার কালি। ভীষণ নার্ভাস হয়ে গেছে ও কোনো কারণে। ঠিক ধরেছ, আসলে 6 ফুটের ওপর লম্বা লোক দেখলেই ঘাবড়ে যায় বেচারি। ভাবে সাবধান না হলে চেক করতে পারবে না নিজেকে, প্রেমে পড়ে যাবে। ইজ ইট? হো হো করে হেসে উঠল হোডিনি। দারুণ বলেছ। অল রাইট রানা, আর দেরি করাবো না। সি ইউ অ্যাগেন। চলে গেল হোডিনি। প্রায় দৌড়ে এসে গাড়িতে উঠল রানা। জিনার দিকে একবার তাকিয়েই স্টার্ট দিল। ছুটে চলল মরিস ম্যারিনা। অমন কাঠ হয়ে দাঁড়িয়েছিলে কেন হোডিনির সামনে? ভয় হচ্ছিল চিনে ফেলবে। আমি চিনি ওকে, পরিচয়ও হয়েছিল বছর 2 আগে। কেমন একটা আশঙ্কার ছোঁয়া লাগলো রানার বুকের ভেতর। এই মুহূর্তে হয়তো চিনতে পারিনি হোডিনি জিনাকে, কিন্তু খানিক পরেই যদি মনে পড়ে যায়। লোকটার সাথে দেখা হয়ে যাওয়াটা মোটেই ভালো হলো না। পুলিশ আমার নিরুদ্দেশ হওয়ার খবর জানলো কি করে? জানতে চাইল জিনা। ড্যাডি কি? জানায়নি, যদ্দূর বুঝেছি জানাবেও না। অন্যভাবে জেনে গেছে ওরা, পরে বলবো। রোমের হোটেলে নজরে পড়েছ কারুর? না, সুইট ছেড়ে বেরোইনি আমি। পুলিশকে কি কি বলবে মনে আছে সব? সব মনে আছে, বলল জিনা। এদিক ওদিক ঘুরে রাত ঠিক 1:45 সময় সান মার্টিনো কার পার্কে এসে থামলো মরিস ম্যারিনা। নেমে পড়ল ওরা। জিনার সুটকেসটা হাতে নিয়ে আগে আগে চলল রানা লম্বা পা ফেলে। বালির ওপর দিয়ে হেঁটে নিঃশব্দে চলে এলো ওরা কেবিন বিল্ডিং পর্যন্ত। উঠে এলো সিঁড়ি বেয়ে। কেবিনের সামনে সুটকেসটা নামিয়ে রেখে চাবিটা দিল রানা জিনার হাতে। চুপচাপ বসে থাকো কেবিনে, ঠিক সময় মতো ফিরে আসবো আমি ব্রিফকেস নিয়ে। চাবিটা শূন্যে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিল জিনা। কিন্তু এত তাড়াহুড়ো করছো কেন রানা? ভেতরে এসো না, যথেষ্ট সময় আছে। 2টোর আগে তো বাড়ি থেকেই বেরোচ্ছে না ড্যাডি। প্রায় 1 ঘন্টা সময় আছে তোমার হাতে। একা থাকতে ভয় করছে? জিজ্ঞেস করলো রানা। 2:30 নাগাদ এসে পড়বে নর্মা। বুকের সাথে সেটে এলো জিনা, 2 হাতে জড়িয়ে ধরল রানার গলা। সেজন্যে নয়, রোমে বসে বসে সারাক্ষণই কেবল তোমার কথা ভেবেছি রানা। আজই তো আমাদের দেখা সাক্ষাতের শেষ দিন, তাই না? আপাতত তাই, কিন্তু তুমি চাইলে আবার দেখা হতে পারে। রানার ঠোঁট জোড়া নেমে এলো জিনার অপেক্ষমান ঠোঁটে। 2 মিনিট নীরবতা। অস্থির হয়ে উঠল জিনা, খামচে ধরল রানার পিঠ। এক হাতে চাবি ঢুকিয়ে খুলে ফেলল দরজার লক। প্লিজ ভেতরে এসো রানা, হাতে সময় আছে, প্লিজ। নর্মা, 2:30 বাজতে অনেক দেরি এখন। বেডরুমের দিকে টানছে জিনা রানাকে। কোনো কথাই শুনতে চায় না ও। শোনো জিনা, যেখানে টাকা ডেলিভারি নেব তার আশেপাশের ঝোপ ঝাড় সার্চ করে পরে পরে প্লিজ। কোনো আপত্তিই টিকল না রানার। 1 পা 2 পা করে এগিয়ে 3 মিনিটের মধ্যেই পৌঁছে গেল ওরা খাটের পাশে। আর কয়েকটা মিনিট কিভাবে পার হয়ে গেল বলতে পারবে না দুজনের কেউই। দরজার কাছে এসে লজ্জিত হাসি হেসে বিদায় দিল জিনা। দেরি করিয়ে দিলাম। ভেতর থেকে তালা লাগিয়ে দাও, বলল রানা। কেউ নক করলে জানালা দিয়ে মুখ না দেখে দরজা খুলো না। নর্মা মাম্মি ছাড়া এত রাতে কে আসবে আবার? চেহারা দেখে শিওর হয়ে নিও। ঠিক আছে, চলি এখন। 1 ঘন্টার মধ্যেই দেখা হচ্ছে আবার। দ্রুত পায়ে নেমে এলো রানা সিঁড়ি বেয়ে। প্রায় দৌড়ে গিয়ে উঠে পড়ল কার পার্কে দাঁড়ানো গাড়িতে। ইঞ্জিনের আপত্তিতে কান না দিয়ে ছুটিয়ে দিল সে গাড়িটা যত দ্রুত সম্ভব। মাইল 2 এসেই পছন্দসই একটা জায়গা বেছে নিয়ে নামলো সে গাড়ি থেকে। রাস্তার বাম পাশে বিরাট মাঠ, ঝোপঝাড় রয়েছে প্রচুর। ঢালটা একবার পরীক্ষা করেই গাড়ি স্টার্ট দিয়ে নামলো মাঠে। বড়সড় একটা ঝোপের আড়ালে গাড়িটা রেখে হেঁটে উঠে এলো রাস্তার ওপর। দেখা যাচ্ছে না গাড়িটা। সন্তুষ্ট চিত্তে বসে পড়ল রানা রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে। ছোট্ট ফ্ল্যাশ লাইট বের করলো কোটের পকেট থেকে। ঠিক 2টোয় বাড়ি থেকে বেরিয়ে থাকলে আর কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবার কথা গঞ্জালেসের। এখনো সময় আছে বেশ কিছুটা। সিগারেট ধরালো রানা একটা। চকিতে একটা সম্ভাবনার কথা মনে হলো রানার। যদি ট্রাপ করে বসে গঞ্জালেস, যদি ডায়াসকে সাথে করে নিয়ে আসেও। ডায়াস আর্মিতে ছিল আগে,
চৌকস লোক নিশ্চয়ই। যদি গঞ্জালিসের গাড়ি থেকে পিস্তল হাতে নেমে আসে ডায়াস? চিন্তাটা মন থেকে জোর করে ঝেড়ে ফেলার চেষ্টা করলো রানা। গঞ্জালিস তার মেয়ের প্রাণের ঝুঁকি নিতে চাইবে না। কিন্তু যদি ও বুঝে গিয়ে থাকে যে আসলে কিডন্যাপ করা হয়নি জিনাকে, ঠকিয়ে টাকা নেবার একটা ফন্দি বের করেছে ওরা, তাহলে ধরতে পারলে রানাকে চিনে ফেলতে দেরি হবে না গঞ্জালিসের। ওর কি মনোভাব হবে তখন? বাংলোর ড্রয়ারে সযত্নে রাখা ক্যাসেটটার কথা মনে হলো রানার। টেপটা দেখালেই ফনা নামিয়ে নেবে গঞ্জালিস। কিছুই করতে পারবে না সে রানার বিরুদ্ধে, ঘরের কেচ্ছা বাইরে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু যদি... আর ভাবনার সময় নেই। সামনের দিকে তাকিয়েই স্থির হয়ে গেল রানার দৃষ্টি। সিগারেটটা মাটিতে ফেলে চেপে দিল জুতোর তলায়। এগিয়ে আসছে দুটো হেডলাইট। দূরে একটা ল্যাম্প পোস্টের আলোয় এক ঝলক দেখতে পেল রানা গাড়িটাকে। 100 গজ দূরে নেভি ব্লু রোলস। ফ্ল্যাশ লাইটটা উঁচু করে ধরল সে। গাড়ির দিকে লক্ষ্য করে টিপি দিল 3 বার। তারপর হামাগুড়ি দিয়ে সরে গেল আরেকটা ঝোপের আড়ালে। 20 মাইলের বেশি হবে না রোলসের স্পিড। কাছাকাছি এসে ওটার স্পিড কমে গেল আরো। ড্রাইভিং সিটে একজনকে দেখতে পাচ্ছে রানা। ব্যাক সিটে কেউ লুকিয়ে রয়েছে কিনা বোঝার উপায় নেই। একটু নড়াচড়া করলো ড্রাইভারটা। ব্রিফকেস ধরা একটা হাত বেরিয়ে এলো গাড়ির জানালা দিয়ে। পতনের মৃদু শব্দ হলো। ব্রিফকেসটা পড়ে আছে রাস্তার কিনারে। রানার কাছ থেকে ওটার দূরত্ব 10 ফিটও হবে না। থামলো না রোলস। স্পিড বাড়িয়ে এগিয়ে গেল সামনের দিকে। আবছা আলোতেও স্পষ্ট চিনল রানা গঞ্জালিসকে। কথার এতটুকু হেরফের করেনি গঞ্জালিস। রোলসের টেল লাইট দুটো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে দূরে। উঠে পড়ল রানা। এগিয়ে এসে ব্রিফকেসটা তুলে নিল হাতে। $20 লাখ আছে এর ভেতর। এত সহজে হয়ে গেল কাজটা। কেমন যেন অদ্ভুত ঠেকছে রানার কাছে। অবিশ্বাস্য। নোরমা তাহলে ঠিকই বলেছিল। অযথা সহজ ব্যাপারটাকে ঘুরিয়ে দেখছিল সে। অত সাবধানতার কোনো প্রয়োজনই ছিল না আসলে। ফিরে এলো রানা গাড়ির কাছে। ব্রিফকেসটা রেখে দিল ব্যাক সিটে। ড্রাইভিং সিটে উঠে বসে স্টার্ট দিতে গিয়েই চমকে উঠল। স্থির হয়ে গেল হাতটা। হেডলাইট দেখা যাচ্ছে দূরে। তীরবেগে এগিয়ে আসছে একটা গাড়ি। গঞ্জালিস যে পথ ধরে এসেছিল সেই পথে। পুলিশ। দম বন্ধ করে বসে রইল রানা। যেন জোরে শ্বাস ফেললেই টের পেয়ে যাবে ওর অবস্থান। ল্যাম্প পোস্টের উজ্জ্বল আলোয় দেখা গেল অগ্রসরমান গাড়িটাকে। কালো রঙের সেই র্যালিয়ান্ট রবিন। ভেতরে 4 জন আরোহী। জানালার পাশে বিভৎস একটা মুখ দেখতে পেল রানা এক ঝলক। পুলিশ তো নয়। এরা কারা? কারা এরা? থামলো না র্যালিয়ান্ট রবিন। গঞ্জালিস যে পথে গেছে সেই পথেই ছুটে চলল ওটা তীরবেগে। স্বস্তির নিঃশ্বাস ফেলল রানা। 5 মিনিট সময় দিল সে গাড়িটাকে অদৃশ্য হয়ে যেতে। তারপর স্টার্ট দিল নিজের গাড়িতে। ইঞ্জিনের বিশ্রী শব্দে কুঁচকে গেল ভ্রুজোড়া। খ্যাক খ্যাক করে আপত্তি জানাচ্ছে ইঞ্জিনটা। কিন্তু চালানো যাবে। মাঠ ছেড়ে উঠে এলো রানা রাস্তায়। 20 মাইল স্পিডে রওনা হলো সে সামনের দিকে। আসলে এগিয়ে যাওয়া র্যালিয়ান্ট রবিনের সাক্ষাৎ চায় না সে। আচ্ছা, ব্যাপারটা কি? ঘুরে ফিরে বারবার দেখা যাচ্ছে কেন গাড়িটাকে? দৈব সংযোগ। চলতে চলতে এমনি দেখা হয়ে যাচ্ছে। কথাটা মেনে নিতে পারল না সে মন থেকে। 10 মিনিটে সাউথ বিচে পৌঁছে গেল মরিস ম্যারিনা। ড্যাশবোর্ডের ঘড়িতে রাত 2:30 বাজছে। সান মার্টিনোর কার পার্কে গাড়ি নেই। নোরমার গাড়িটা থাকা উচিত ছিল। তীক্ষ্ণ চোখে তাকালো সে চারদিকে। মেইন রোডে অতটা টের পায়নি রানা। এবার লক্ষ্য করল রাতটা কৃষ্ণপক্ষের ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে রয়েছে চারদিক। শুধু দোতলার একটা জানালা দিয়ে এক ঝলক মৃদু আলো এসে পড়েছে বাইরে। আলোয় চকচক করছে কি যেন। দূর থেকে বুঝল রানা, আর কিছু নয়। একটা গাড়ি দাঁড়িয়ে আছে কেবিন বিল্ডিং এর গা ঘেঁষে। সাবধানী নোরমা। কিছুটা আড়ালে পার্ক করেছে সে গাড়িটা। বালির মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো রানা। কেবিন বিল্ডিংটা কার পার্ক থেকে 50 গজ দূরে। উত্তরে মেইন রোড। ধু ধু বালির মধ্যে এখানে ওখানে এক মানুষ উঁচু ঝাউ আর কাটা ঝোপ গজিয়েছে। অন্ধকারে হঠাৎ ভূত বলে সন্দেহ হয়। দ্রুত পায়ে এগোলো রানা। কল্পনায় জিনার হাসি মুখ দেখতে পেল সে। টাকা পেয়ে আনন্দে নাচতে লেগে যাবে মেয়েটা। কাজটা ভালোই ভালোই শেষ করতে পেরে নিজেও যার পর নাই খুশি হয়েছে রানা। গঞ্জালিসের ওপর থেকে রাগ পড়ে গেছে ওর। আর সময় নষ্ট না করে এবার দেশে ফিরে যেতে হবে যত শীঘ্রই সম্ভব। 20 গজ এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল রানা। টর্চ জ্বলে উঠতেই নিভে গেল এক ঝলক জোরালো আলো।
কেবিন বিল্ডিং এর বেশ কিছুটা বায়ে। সাথে সাথেই ডান দিক থেকে আরেকটা টর্চ জ্বলে উঠতেই ধপ করে নিভে গেল। এবার জ্বলল সামনে। পেছনে না তাকিয়েই টের পেল রানা, টর্চধারী আরেকজন আছে পেছনে। চারদিক থেকে ওকে ঘিরে ফেলেছে কারা যেন। সংকেত বিনিময় হলো ওদের নিজেদের মধ্যে। এইবার এগিয়ে আসবে। 5 সেকেন্ড দাঁড়িয়ে রইল রানা কাঠ হয়ে। পুলিশ? পুলিশ কি করে জানবে টাকা নিয়ে এখানেই ফিরে আসবে রানা? পুলিশ নয়, তবে এরা কারা? আবছাভাবে দেখতে পাচ্ছে রানা দুজনকে। এগিয়ে আসছে সাবধানী পায়ে। স্পষ্ট বুঝে নিল রানা, যেই হোক মিত্র নয় ওরা। কবজিতে রাবার ব্যান্ডে বাঁধা থ্রোয়িং নাইফটা নিঃশব্দে চলে এলো ওর হাতে। যতই সামনে আসছে ততই সন্তর্পণে এগোচ্ছে ওরা। যে কোনো মুহূর্তে জ্বলবে এখন টর্চ। টপ করে বসে পড়ল রানা। হামাগুড়ি দিয়ে সরিয়ে এলো একটা ঝোপের আড়ালে। শিকারীর দৃষ্টিতে চারদিকে তাকালো রানা। আর একবার ধপ করে জ্বলে উঠেই নিভে গেল 4টে টর্চ। সবকটা টর্চের আলো এসে পড়ল একটু আগে রানা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানটায়। কয়েক সেকেন্ড পরেই আবার জ্বলে উঠল বাম দিকের টর্চটা। লোকটা এত কাছে চলে এসেছে টের পায়নি রানা আগে। আলোটা ছুটে বেড়াচ্ছে বালির ওপর, থমকে দাঁড়াচ্ছে ঝাউ গাছ আর ঝোপের গায়ে। পাশের ঝোপে আলোটা স্থির হতেই রানার ডান হাতটা ওপর থেকে নিচের দিকে ঝাঁকি খেলো একবার। তীরবেগে ছুটল থ্রোয়িং নাইফ। পাশের ঝোপে আলোটা স্থির হতেই রানার ডান হাতটা ওপর থেকে নিচ দিকে ঝাঁকি খেলো একবার। তীরবেগে ছুটল থ্রোয়িং নাইফ। একটা অস্পষ্ট আর্তনাদ শুনতে শুনতে সামনের ঝোপের দিকে দৌড়লো রানা। বাম দিকের টর্চটা পড়ে গেছে মাটিতে, পড়েই নিভে গেল। একসাথে জ্বলে উঠল 3টে টর্চ আবার। সেই আলোয় রানা দেখলো বালির ওপর শুয়ে কাটা মুরগির মতো লাফাচ্ছে একজন লোক। ছড়িটা বিঁধে রয়েছে পেটে, রক্তে ভেসে যাচ্ছে জামা, নিচু গলায় গোঙাচ্ছে লোকটা। নিভে গেল সবকটা টর্চ একসাথে। নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে গেল চারদিক। টর্চ জ্বালার অসুবিধাটা বুঝে গেছে ওরা। এবার আলো জ্বললে কে জানে বুলেট আসবে কিনা। রানা টের পেল হামাগুড়ি দিয়ে স্থান পরিবর্তন করছে টর্চধারী 3জনই। ঘাপটি মেরে বসে রইল সে। কিছুক্ষণ পর পেছন থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো। সেনোর মাসুদ রানা, বেরিয়ে এসো, পালাবার রাস্তা নেই তোমার। চুপ করে বসে রইল রানা। কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার কথা বলে উঠল লোকটা। এবার আরেক জায়গা থেকে ভেসে এলো কণ্ঠস্বর। আমরা জানি পিস্তল নেই তোমার কাছে, বেরিয়ে এসো, নইলে ঝোপ লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করব আমরা। কারা এরা? কি চায়? টাকাগুলো? সহজে হাল ছাড়বে বলে মনে হয় না। জেনে শুনে আটঘাট বেঁধেই এসেছে। বাঁচার পথ বের করতে হবে কিছু একটা। লাফিয়ে উঠে দৌড় দেবে সে লোকের দিকে, নাকি চেষ্টা করবে গাড়ির কাছে পৌঁছতে, নাকি এইরকম ঘাপটি মেরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে কয়েক মিনিট। যে কোনো মুহূর্তে এখন এসে পড়বে নর্মা। ওর কাছে পিস্তল আছে, কিন্তু কতক্ষণে আসবে নর্মা? ওর জন্য অপেক্ষা করবে না এরা নিশ্চয়ই। পিস্তল রয়েছে এদের কাছে, সংখ্যাতেও বেশি। কাজেই পলায়নই এখন বুদ্ধিমানের কাজ। নড়াচড়া করতে হবে। এক জায়গায় বসে থাকলে ট্রাপে পড়ে যাবে সে। হাতের ব্রিফকেসটা আলগোছে ঢুকিয়ে দিল সে কাটা ঝোপের মধ্যে। তারপর বুকে হেঁটে সরে গেল 10 হাত দূরে একটা ঝাউ গাছের গভীর ছায়ায়। উঠে এসে তীক্ষ্ণ চোখে চাইল চারপাশে। নজরে পড়ল না কিছুই। আশেপাশের বালি হাতড়ে ইট পাথর কিছুই পেল না সে। ওদের মনোযোগ সরাতে হবে এখন অন্যদিকে। কবজি থেকে আলগোছে খুলে নিল সে ভারী সিকো অটোমেটিক ঘড়িটা। ছাই করে ছড়ে মারলো ওটা ব্রিফকেস লুকিয়ে রাখা ঝোপটার দিকে। মেরেই দৌড় দিল সে 20 হাত দূরের একটা ঝোপের উদ্দেশ্যে। কি যেন বিঁধল পায়ে, নরম মতো। হুড়মুড় করে পড়ে গেল রানা বালির ওপর। পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে জাপটে ধরলো ওকে কে যেন। বস, চেঁচিয়ে উঠল লোকটা। এই যে এখানে, আলো আলো, জলদি, ধরে ফেলেছি শালাকে। দুপাশ থেকে ছুটে এলো দুজন। জ্বলে উঠেছে হাতের টর্চ। খটাস করে লাথি চালালো একজন। জুতোর আগা এসে লাগলো রানার ঘাড়ের ঠিক নিচে, ভার্টেব্রা প্রমিনেন্সের ডান পাশে। জায়গা মতো পড়লে এই এক লাথিতেই শেষ হয়ে যেত রানার ভবলীলা। অন্ধের মতো কনই চালালো সে। পিঠের ওপর থেকে ভারী ওজনটা সরে গেল। আস্তে পাস্তে উঠে বসবার চেষ্টা করলো রানা। দরাম করে প্রচন্ড একটা লাথি এসে পড়লো পাঁজরে, তারপর আরেকটা তলপেটে। দাঁতে দাঁত চেপে চিত হয়ে শুয়ে পড়ল রানা। নড়বার শক্তি নেই। হয়েছে হয়েছে, আর লাগবে না, গম্ভীর স্বরে আদেশ করলো একটা কর্কশ কণ্ঠস্বর।
লাগবে না মানে? হাঁপাতে হাঁপাতে বলল একজন। সিনোর লোবার ডিসিকাকে খুন করেছে এই হারামি। খুন নয়, জখম করেছে। তুমি যাও সিক্কো, ওকে গাড়িতে তুলে ফেলো। ছুরিটা বের করে নিও আগে। আর লিম্বো, তুমি কভার করো ওকে। খেয়াল রেখো, লোকটা ভয়ঙ্কর। অসহ্য ব্যথায় নীল হয়ে গেছে রানার মুখটা। কথাগুলো কানে গেল ঠিকই, কিন্তু পরিষ্কার বুঝতে পারল না। দম নিতেও কষ্ট হচ্ছে ওর। পুরো 2 মিনিট দাঁতে দাঁত চেপে পড়ে থেকে কিছুটা সংবিত ফিরে এলো। চোখ মেলল সে। ঠিক 3 হাত দূরেই একটা পিস্তলের নল সোজা তাকিয়ে আছে রানার বুকের দিকে। পিস্তলটা ধরে আছে প্রায় 7 ফুট লম্বা এক দৈত্য, লিম্বো। বিভৎস চেহারা। এই মুখ দেখেছে রানা সাউথ বিচ রোড ধরে এগিয়ে আসা র্যালিয়েন্ট রবিন গাড়ির জানালায়। একটা টর্চ নামতে নামতে এগিয়ে যাচ্ছে ডান দিকে, সম্ভবত সিক্কো। আহত লোকটাকে টেনে তুলে 30 গজ দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে এগোচ্ছে সে। রানার মাথার দিকে দাঁড়িয়ে আছে একজন, সম্ভবত লিডার। জুতো জোড়া দেখতে পাচ্ছে রানা কেবল। লোকটা কি করছে বুঝতে পারল না। এক চুলও নড়বে না, যেমন আছো তেমনি পড়ে থাকো, বলল পায়ের দিকের দৈত্যটা। রানা বুঝলো সিক্কোর জন্য অপেক্ষা করা হচ্ছে। ও ফিরে এলে তারপর বোঝা যাবে কি ঘটতে চলেছে রানার কপালে। চুপচাপ পড়ে রইল সে। লম্বা করে শ্বাস টেনে হৃদশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করলো। ঠিক 4 মিনিট পর দ্রুত পায়ে ফিরে এলো সিক্কো, আহত লোকটাকে গাড়িতে তুলে দিয়ে। দাঁড়ালো লিম্বোর পাশে, এক হাতে টর্চ, অপর হাতে পিস্তল। মাথার দিকে দাঁড়িয়ে থাকা লোকটা এবার চলে এলো রানার পাশে। পিস্তল পকেটে ঢুকিয়ে সাদা মতো দুটো জিনিস বের করলো পকেট থেকে। গ্লাভস। গ্লাভ দুটো পরে নিয়ে আবার পকেটে হাত ঢোকালো ওর। বের করে আনলো আরো দুটো জিনিস। চেয়ে দেখলো রানা, একটা সিরিঞ্জ আর লিকুইড ভর্তি অ্যাম্পুল। অ্যাম্পুলটা বেশ বড়সড়। হাইপোডার্মিক সিরিঞ্জটাও পিলে চমকে দেবার মতো। কিছুক্ষণ রানাকে লক্ষ্য করলো লিডার। লোবার ওর নাম শুনেছে রানা। স্থির অচঞ্চল দৃষ্টি লোবারের। লম্বা প্রায় 6 ফুট। সারা মুখে কাঠিন্যের ছাপ। খাড়া নাকের নিচে সরু গোঁফ নিষ্ঠুরতা এনেছে চেহারায়। পেটা শরীর, কিন্তু পেটটা ঠেলে বেরিয়ে এসেছে। দেখলেই বোঝা যায় জীবনে অনেক বিপদ কাটিয়ে উঠেছে এই লোক। ভেবে চলেছে রানা দ্রুত। ঘটনার আকস্মিকতায় থ হয়ে গেছে সে। কারা এরা? স্পষ্ট বোঝা যাচ্ছে আইনের লোক নয়, সম্ভবত ভাড়াটে ক্রিমিনাল। কে ভাড়া করলো এদেরকে? রানা এখানে পৌঁছাবার মাত্র 2-4 মিনিট আগে পৌঁছেছে এরা। তার মানে এরা জানতো এখানে আসবেই রানা। কে জানালো? কিডন্যাপ প্ল্যানের সাথে এদের সম্পর্ক আছে কিছু? কোনো কিছুরই সামঞ্জস্য খুঁজে পেল না রানা। ব্রিফকেসের জন্য যদি এসে থাকে, সিরিঞ্জ কেন? কি আছে অ্যাম্পুলে? অজ্ঞান করতে চায় না মারতে? বিচ্ছিরিভাবে তালগোল পাকিয়ে জটিল হয়ে গেছে ব্যাপারটা। কথা বলল লোবার। সিনিয়র মাসুদ রানা, মৃত্যু হবে আপনার কিছুক্ষণের মধ্যেই। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে আমরা, কি উদ্দেশ্যে এখানে এসেছি, তাই না? বলছি, শুনে নিন। হাতে সময় নেই বেশি। আপনাকে গুলিতে ঝাঁঝরা করে দিতে পারলে অথবা ধীরে সুস্থে জবাই করতে পারলে সবচেয়ে খুশি হতাম আমি, কিন্তু এই দুটোর কোনোটাই করতে পারছি না আমরা আপাতত। কারণ, প্রথমত, ইটালিতে আপনাকে খুন করার ইচ্ছে বেশি লোকের নেই। একটু মাথা খাটালেই পুলিশ বের করে ফেলবে কারা প্রতিশোধ নিতে চায় আপনার ওপর। আপনার বন্ধু ড্যানেস তখন আদা জল খেয়ে লাগবে আমাদের পেছনে। আর দ্বিতীয়ত, বলতে দ্বিধা নেই, দুর্বল হয়ে পড়েছি আমরা ইটালিতে। পুলিশের নজর বাঁচিয়ে শক্তিশালী করে তুলতে হবে আমাদের পুরনো সংগঠনকে। সেই জন্যে আপনার জন্য বরাদ্দ করা হয়েছে যন্ত্রণাহীন স্বাভাবিক মৃত্যু। একটুক্ষণ থামল লোবার, তারপর বলল, ঠিকই ধরেছেন সিনিয়র রানা, আমরা রেড ড্রাগন। রানার প্রতিক্রিয়া লক্ষ্য করল লোবার, তারপর আবার মুখ খুলল। 6 মাস আগের কথা স্মরণ করুন সিনিয়র রানা। ছদ্মবেশে আমাদের দলে ঢুকে পড়েছিলেন আপনি, বিশ্বাস অর্জন করেছিলেন আমাদের। তারপর ছুরি বসিয়ে দিয়েছিলেন আমাদের পিঠে। 500 রেড ড্রাগন এখন জেলে। সিসিও গঞ্জালেসের মতো প্রতিপত্তিশালী লোক বেরিয়ে গেছে আমাদের হাতের মুঠি থেকে। আর একটি কাজও করতে রাজি নয় সে আমাদের জন্যে। আমাদের ক্ষতির পরিমাণ আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের ডেট্রয়েটের হেড অফিস জানতে পেরেছে আপনি বাংলাদেশের এক দুর্দান্ত স্পাই। রেড ড্রাগনের বিরুদ্ধে কাজ করতেই পাঠানো হয়েছিল আপনাকে ইটালিতে। সুতরাং গত 6 মাস ধরে ঝুলছে আপনার মাথার উপর রেড ড্রাগনের মৃত্যুদণ্ড। একটি কথাও বলল না রানা। অনেকটা যেন নিজের গরজেই বক বক করে চলল লোবার। আমরা জানি
একটা বেআইনি কাজে জড়িয়ে ফেলেছেন আপনি নিজেকে। সেনর গঞ্জালিসকে কিডন্যাপের মিথ্যা খবর দিয়ে $20 লাখ আদায় করেছেন আপনি। ঠিক এই রকমই একটা সুযোগ খুঁজছিলাম আমরা, পেয়েই লুফে নিয়েছি। মারা যাচ্ছেন ঠিকই, কিন্তু কেউ এটাকে হত্যা মনে করতে পারবে না, ধরে নেবে ভয়ঙ্কর এক অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে বসেছেন আপনি। একটু থামলো লোবার, অ্যাম্পুলের মুখটা ভেঙে ফেললো মট করে। সিনোর রানা, হয়তো একঘেয়ে লাগছে, তবুও বলছি, আপনার জন্য এমন আরামের মৃত্যু ব্যবস্থা করতে রীতিমতো কষ্ট হচ্ছে আমার। 1 মিনিটেই ঘুমিয়ে পড়বেন আপনি, মারা যাবেন 3 মিনিটের মধ্যে। এই সিরিঞ্জটা আপনার হাতে ধরিয়ে দেয়া হবে তখন। কারো কোনো সন্দেহ থাকবে না যে আত্মহত্যা করেছেন আপনি। কেন? কারণ ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলেছেন। পরিষ্কার বুঝতে পেরেছেন পুলিশের হাত থেকে রেহাই নেই আপনার। সেই অপরাধটাও সাজিয়ে রাখা হয়েছে আপনার জন্যে। এটাকে হত্যা মনে করবার সাধ্য কারো নেই। চমৎকার প্ল্যান, তাই না? শুয়ে শুয়েই মাথা ঝাঁকিয়ে সায় দিল রানা। সাথে সাথে পা দুটো একটু ভাঁজ করে নিল সে। অ্যাম্পুল থেকে লিকুইড ভরতে শুরু করলো লোবার সিরিঞ্জে। অটল পাহারার মতো দাঁড়িয়ে আছে সিক্কো আর লিম্বো। হাতের পিস্তল দুটো নড়ছে না এক চুলো। সিরিঞ্জটার দিকে তাকিয়ে রইল রানা। কানায় কানায় ভরে গেল ওটা। এক পা কাছে এগিয়ে এলো লোবার। সুচটা আঙুলে ঘষতে ঘষতে বলল, গর্ডিনেল সোডিয়াম 10 টাইমস ওভারডোজ। প্রথমেই ব্রেনটা কর্মক্ষমতা হারাবে, তারপর স্নায়ুতন্ত্র অকেজো হয়ে যাবে, হৃদস্পন্দন ক্ষীণ হয়ে আসবে, কখন মারা গেছেন টেরই পাবেন না আপনি। চমৎকার শিল্পসম্মত মৃত্যু। হাসি ফুটে উঠল লোবারের মুখে। তাকালো রানার পায়ের কাছে দাঁড়িয়ে থাকা 2 পিস্তলধারীর দিকে। ইনজেকশন পুশ করার সুবিধের জন্য সিনোরকে একটু প্রস্তুত করা দরকার। কাজটা সেরে কাত করে দাও শরীরটা। প্রথম লাথিতেই কাত হয়ে গেল রানা। অস্পষ্ট একটা গোঙানি বেরিয়ে এলো মুখ থেকে, অনিচ্ছা সত্ত্বেও। দ্বিতীয় লাথিটা পড়ল শিরদাঁড়ার ওপর। বাঁকা হয়ে গেল শরীরটা। তৃতীয় লাথিটা পড়ল কানের পাশে, কিন্তু টের পেল না রানা। কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারিয়েছে সে। জ্ঞান ফিরতেই দেখলো ডান দিকে কাত হয়ে পড়ে আছে ও। ডান হাতটা চলে গেছে শরীরের নিচে, কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছে। হাঁটু দুটো চলে এসেছে নাকের কাছে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিল সে। সিক্কো আর লিম্বোর মিলিত হাসি ঢুকলো তার কানে। পাপড়ি দুটো সামান্য ফাঁক করে চোখের কোণ দিয়ে তাকালো রানা লোবারের দিকে। বসে পড়েছে লোবার একটা হাঁটু বালিতে গেড়ে, ডান হাতে সিরিঞ্জ। বাঁ হাত দিয়ে রানার বাইসেপ চেপে ধরেছে সে, মাসল খুঁজছে। সিক্কো আর লিম্বোর হিংস্র চোখ দেখতে পেল রানা এক ঝলক। তাকিয়ে আছে ওরা সিরিঞ্জটার দিকে। সুবিধা মতো মাসল খুঁজে পেল লোবার। একটু শক্তি চাই। সমস্ত ইচ্ছা শক্তি একত্রীভূত করলো রানা। বাঁ হাতে সুচ ঢোকার তীক্ষ্ণ একটা ব্যথা টের পেল। আর একটু ঝুঁকে এলো লোবারের নিষ্ঠুর মুখটা। নিমিষে কাত অবস্থা থেকে চিত হয়ে গেল রানার পুরো শরীর। চামড়া ছিঁড়ে ঘ্যাঁচ করে বেরিয়ে গেল সিরিঞ্জের সোসটা। সাথে সাথেই রানার ভাঁজ করা পা দুটো প্রচণ্ড বেগে ছুটে গেল সামনের দিকে। লক্ষ্যবস্তুর উপর পড়তেই কোক করে একটা শব্দ একই সাথে বেরোলো সিক্কো আর লিম্বোর মুখ থেকে। কি ঘটলো চেয়ে দেখলো না রানা। এক গড়ান দিয়ে মুহূর্তের মধ্যেই সরে গেল 3 হাত। তারপর উঠে বসলো। মাটিতে পড়ে আছে দুটো টর্চ। তীব্র আলো জ্বলছে। 2 হাতে 2 উরুর সংযোগস্থল চেপে ধরে বেদনা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে লিম্বো আর সিক্কো। রানার দুটো জুতো পরা পা সোজা গিয়ে লেগেছে দুজনের মোক্ষম জায়গায়, টেস্টিসের ওপর, পুডেন্টাল নার্ভের অবস্থানে। আস্তে পাস্তে উঠে দাঁড়ালো রানা। সিরিঞ্জ হাতে লোবার ততক্ষণে বিস্ময়ের প্রথম ধাপটা কাটিয়ে উঠেছে। একটা হাত দ্রুত পকেটে ঢুকে যাচ্ছে ওর। এক লাফে পৌঁছে গেল রানা ওর সামনে। ফুটবল শুট করার ভঙ্গিতে প্রাণপণ শক্তিতে কিক মারল সে লোবারের ভুঁড়ির ওপর। ব্যাঙের ডাকের মতো কর্কশ আওয়াজ বেরোলো লোবারের গলা দিয়ে। মাটিতে শুয়ে পড়ার আগেই দা চালাবার ভঙ্গিতে 2 হাতে মারল রানা ওর 2 কাঁধে, ঠিক ট্রাপিজিয়াস মাসলের ওপর, এক্সেসরি নার্ভের অবস্থানে। হাত দুটো ঝুলে গেল লোবারের। ধূপ করে পড়ল সে মাটিতে। রানা বসলো। অন্তত 10 মিনিটের আগে কাঠটা নাড়াতে পারবে না ব্যাটা। ঘুরেই দেখতে পেল রানা। নিচু হয়ে পাগলের মতো পিস্তল খুঁজছে সিক্কো। পিস্তলটা ধরার আগেই রানার ডান পাটা ভাঁজ করে উঠে গেল উপরে। ঠ্যাস করে শব্দ হলো সিক্কোর নাকের সাথে রানার হাঁটুর সংঘর্ষ হতেই। কুকুরের মতো ডাক ছাড়ল সিক্কো।
ভেঙে গেছে নাকের নিচের হাড়। গল গল করে রক্ত বেরিয়ে আসছে ওর নাক দিয়ে। যে জায়গায় প্রথমে লাথিটা লেগেছিল ঠিক সেই জায়গায় আরেকটা লাথি খেয়ে হুড়মুড় করে পড়ল সে লিম্বর ঘাড়ের ওপর। এবার আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ালো রানা। দুটো পিস্তল, দুটো টর্চ আর ৩ জন লোক পড়ে আছে মাটিতে। নিচু হয়ে পিস্তল দুটো তুলে নিল রানা। লোবারের পকেট থেকে বেরোলো আরেকটা। দুটো পিস্তল পকেটে পুরে একটা হাতে রাখলো সে। বুঝতে পারল ধাতস্থ হওয়ার জন্যে অন্তত ৩টে মিনিট সময় দরকার এদের প্রত্যেকের। রুমাল বের করে মুখের ঘাম মুছল রানা। তারপর সিগারেট ধরালো একটা। বাম হাতে তুলে নিল একটা টর্চ। ঠিক ৩ মিনিট পরে ঘোষণা করলো রানা, হয়েছে, এবার উঠে বসো সবাই। লোবার উঠে বসলো সবার আগে, তারপর লিম্বু, সবশেষে সিক্কো। আমাদের পুলিশে দিলে কিছুই লাভ হবে না তোমার, সিনোর রানা, বলল লোবার। পুলিশে দেব না, নিশ্চিন্ত থাকো, বলেই সিরিঞ্জটা তুলে নিল রানা মাটি থেকে। ছানা বড়া হয়ে গেল লোবারের চোখ জোড়া। আমাদের খুন করব না, নিশ্চিন্ত থাকো। সিরিঞ্জটা এগিয়ে দিল রানা লোবারের দিকে। এর মধ্যে ৮ দাগ ঔষধ আছে। ২ দাগ করে পুশ করো এই দুজনের হাতে। তা নইলে কি হবে তার একটু নমুনা দেখিয়ে দিল রানা। ধাই করে একটা লাথি পড়লো লোবারের কোমরে। ব্যথায় মুখ বিকৃত করলো লোবার। ভয়ে ভয়ে হাতে নিল সিরিঞ্জটা। বিনা বাক্য ব্যয়ে ২ দাগ করে ঔষধ পুশ করলো লিম্বু ও সিক্কোর বাহুতে। চাপা গলায় আশ্বাস দিল ওদের, ভয় নেই, মারা পড়বে না এই ডোজে। সিরিঞ্জটা ফেরত নিয়ে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলো রানা, উঠে পড়ো, সোজা গিয়ে উঠতে হবে গাড়িতে। লোবার, কোমর জড়িয়ে ধরে রাখো দুজনকে দুই পাশে, যেন টলে পড়ে না যায়। গাড়ির দিকে রওনা হলো ৩ জন। পেছন পেছন চলল রানা। অর্ধেক পথ গিয়েই টালমাটাল অবস্থা হলো সিক্কো ও লিম্বর। শুরু হয়ে গেছে ঔষধের রিয়াকশন। গাড়ির কাছাকাছি এসে বসে পড়ল দুজনেই। এক এক করে বয়ে এনে ওদের গাড়িতে তোলবার নির্দেশ দিল রানা লোবারকে। উকি দিয়ে দেখলো গাড়ির ব্যাক সিটে শুয়ে আছে ডিসিকা, অজ্ঞান। পেটের কাছে রক্তে ভিজে লাল হয়ে রয়েছে জামাটা। তবু আরেকটু নিশ্চিন্ত হওয়ার জন্য ১ দাগ ঔষধ পুশ করলো রানা ওর বাম বাহুতে। বহু কষ্টে বয়ে নিয়ে এসে গাড়িতে তুলল লোবার, সিক্কো ও লিম্বোকে। নাক ডাকছে লিম্বুর। ড্রাইভিং সিটে উঠে বসো তুমি, আদেশ দিল রানা লোবারকে। মাত্র ১ দাগ ঔষধ দেব তোমাকে। ৫ মিনিট লাগবে রিয়াকশন শুরু হতে। যতদূর পারো ভেগে যাও এই ৫ মিনিটে। তারপর রাস্তার পাশে গাড়ি থামিয়ে নিশ্চিন্তে ঘুম দাও বাকি রাতটুকু। কথাগুলো বলতে বলতে ঘ্যাচ করে ঢুকিয়ে দিল রানা সুসটা। দাঁতে দাঁত চাপলো লোবার হাইপোডার্মিক নিডলের খোঁচায়। স্টার্ট দিল গাড়িতে, গিয়ার দিল, আলো জ্বাললো। গাড়ি ছাড়ার পূর্ব মুহূর্তে চাইল রানার চোখে। সাপদের চোখের মতো জ্বলছে লোবারের হিংস্র ২ চোখ। উপযুক্ত শাস্তি পাবে তুমি, শুয়োরের বাচ্চা, পুলিশের হাতেই। কথাটা বলেই আর দাঁড়ালো না লোবার। ছা করে বেরিয়ে গেল গাড়িটা রানার গা ঘেঁষে। চেয়ে রইল রানা, সেই কালো র্যালিয়ান্ট রবিন। যতক্ষণ দেখা যায় টেল লাইটের দিকে তাকিয়ে রইল রানা। আলো দুটো অদৃশ্য হয়ে যেতেই ঘুরে রওনা দিল কেবিন বিল্ডিং এর দিকে। না, আপাতত ফিরে আসবার ইচ্ছে নেই লোবারের। ৩ পা এগিয়েই থেমে দাঁড়ালো রানা। ব্রিফকেস। ত্রস্ত পায়ে এগুলো সে। সেই বিশেষ কাঁটা ঝোপটা খুঁজে পেতে দেরি হলো না ওর। শুধু ব্রিফকেসটা নয়, ঘড়িটাও পেয়ে গেল সে ঝোপের মধ্যে। খুশি মনে এগুলো কেবিন বিল্ডিং এর দিকে। জিনার হাসি মুখটা দেখতে পেল সে মানুষ চোখে। এতক্ষণে নোরমার পৌঁছে যাওয়া উচিত ছিল। হয়তো অসুবিধায় পড়ে গেছে ও, হয়তো ডায়াসকে লুকিয়ে বেরোতেই পারেনি বাড়ি থেকে। যাই হোক, নোরমার জন্য আর অপেক্ষা করা সম্ভব নয়। আর দেরি করলে পুলিশে খবর দেবে সিসিও গঞ্জালিস। জিনার হাতে পুরো টাকাটা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রানা। এরপর যা খুশি করুক ওরা টাকা নিয়ে। রানার কাজ শেষ। অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে। ক্লান্তিতে অবশ হয়ে আসছে দেহটা। এবার দেশে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। ইটালিতে থাকা মানেই অযথা রেড ড্রাগনের সাথে গোলমালে জড়িয়ে পড়া। সম্ভব হলে কালই ইটালি ত্যাগের ব্যবস্থা করে ফেলবে সে। নক করতে হলো না, ঠেলা দিতেই খুলে গেল সিটিং রুমের দরজা। আশ্চর্য বেখেয়াল তো মেয়েটা। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল রানা। অন্ধকার সিটিং রুম। দেয়াল হাতের সুইচটা টিপে দিল সে। উজ্জ্বল আলোয় হেসে উঠল ঘরটা। ২ ঘন্টা আগে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই রয়েছে ঘরের সবকিছু। এক বিন্দু নড়চড় হয়নি কোথাও। কিন্তু এত চুপচাপ কেন? জিনা? কোনো জবাব এলো না। ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। জিনা,
আরো এক পর্দা উঁচু করলো রানার গলার স্বর। সাড়া দিল না কেউ। ভয় পেয়ে ভেগে গেল নাকি? বেডরুমের দরজাটা ফাঁক হয়ে আছে সামান্য। মৃদু আলোয় দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে লম্বা পা ফেলে এগোলো রানা। সত্যি দেরি হয়ে গেছে অনেক। ঘড়ির দিকে তাকালো সে। রাত 3টে। দরজা ঠেলে দিয়ে ঢুকে পড়লো সে বেডরুমে। পাসওয়ার্টের আলোটা মৃদুভাবে জ্বলছে। বিছানার দিকে চোখ পড়তেই আশ্বস্ত হলো রানা। ঠিকই শুয়ে আছে জিনা। একটা বেড কাভারে শরীর ঢেকে, চোখ খোলা, নেশায় ঢুলু ঢুলু দুটো চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে রানার দিকে। সাদা ছকছকে এক সারি দাঁত দেখা যাচ্ছে ঠোঁটের ফাঁকে। হাসছে জিনা, সেই দুষ্টুমি হাসি। বালিশে লুটিয়ে রয়েছে এক গোছা সোনালি চুল। নীল উইকটা পড়ে আছে একপাশে। এই জিনা, ডাকলো রানা। উঠে পড়ো জলদি, টাকা এনেছি। ব্রিফকেসটা টেবিলে রেখে 2 পা এগিয়েই থমকে দাঁড়াতে হলো আবার। একটু ফাঁক হয়ে আছে জিনার গলাটা। ধরাস করে হাতুড়ির ঘা পড়লো রানার কলজের ওপর। আস্তে আস্তে আরো 2 পা এগিয়ে গেল রানা। জিভটা দাঁতের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এসেছে একটু। ঠোঁটের চারপাশে জমে আছে বুদবুদের মতো কিছু একটা। নেশাগ্রস্ত চোখ দুটোতে তীব্র আতঙ্ক। মনে হচ্ছে ঠিকতে বেরিয়ে আসবে চোখের মণি। শিরশির করে একটা আতঙ্কের স্রোত বয়ে গেল রানার সর্বশরীরে। ধূপধাপ লাফাতে শুরু করেছে হৃৎপিণ্ডটা। এক টানে সরিয়ে ফেললো সে বেড কভারটা। ছোপ ছোপ রক্তে ভেসে যাচ্ছে সারা বিছানা। বুকের ওপর 2 হাত ভাঁজ করে চিত হয়ে শুয়ে আছে জিনা। ইলেকট্রিক শক খাওয়ার মতো ঝটিতে পিছিয়ে এলো রানা 3 পা। তারপর বোমা দৃষ্টিতে তাকিয়ে রইল বিছানার দিকে, পলকহীন। জবাই করা হয়েছে জিনাকে। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকলো জানালা দিয়ে, কাঁপিয়ে দিল সারা শরীর। হাওয়ায় একটা ফিস ফিস শব্দ হচ্ছে ঘরের ভেতর। কারা যেন কথা বলছে রানার চারপাশে। হঠাৎ আতঙ্কে টান টান হয়ে গেল রানার শরীর। ফিস ফিস শব্দগুলো পরিষ্কার কানে ঢুকছে তার। শব্দগুলো আর কিছুই নয়, নিজের অবচেতন মনের বিকার। এটা খুন। পালাও রানা, পালাও, নইলে ধরা পড়বে তুমি। কিডন্যাপ, ধর্ষণ ও খুনের দায়ে ফাঁসি হবে তোমার। পালাও রানা, পালাও।